হ্যাঁ, স্কিন ডিজিজের নাম আছে না? স্কিন ডিজিজের নাম আছে না? নাম বলবেন। ওই মার্কার লাগবে, ইয়া লাগবে, মার্কার আর ডাস্টার লাগবে। ম্যাডাম এত দূরে থেকে আসি, গাড়ি ভাড়া 1 টাকা কম নেন, আইডি মেডিকেট শুরু করবে তাহলে আপনার আইডি কার্ড দিলেন না কেন? আইডি ওয়েট করে দেন। আইডি কার্ড তো মেডিকেলে তো ওরা সবাই নিয়ে নিছে। আইডি কার্ড দিয়ে জমা দেন দিতে হবে। এত কিছু চিন্তা করলে কি লেখাপড়া হবে? সবকিছু মাথায় নিয়ে আগাতে হবে। হ্যাঁ, আপনি যেমন আপনার মতো করে চিন্তা করবেন, প্রতিষ্ঠানের মতো চিন্তা করবে। প্রতিষ্ঠান চাইবে আপনি আমার কাছ থেকে শিক্ষা নেবেন, প্রতিষ্ঠান চাইবে আপনাকে শিখাতে, আর আপনি যত শিখে নিতে পারেন। ঠিক আছে? কে কে জয়েন করেছেন? আসিফ ভাই আছেন না? কেমন আছেন? আজকে কি পড়াবো জানেন না? আজকে টপিকস দিছিলাম না? বলেন তো টপিকস কি? ভ্যাকসিনেশন টপিকস বলেন। ভ্যাকসিনেশন, তারপর কি? প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট। কেন গ্রুপেই তো দেখেন। পাচ্ছেন আপনারা বের করেন তো দেখে। ট্রিটমেন্ট ইন আউটব্রেক অফ ডিজিজ, তাই না? Vaccination, treatment, vaccination, prevention, control, and treatment. Prevention, control, and treatment in outbreak of diseases in Bangladesh. তাহলে এখানে আমাদের কিন্তু অনেক কিছু বোঝার আছে, তাই না? তাহলে আমাদের একটা কি মেইন বিষয় কি দিছেন? ও বসে। তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে কি, যে এই যে আমরা প্রাণী সম্পদ গড়ে তুলতেছি, হ্যাঁ, তাহলে এই প্রাণী সম্পদের সবচেয়ে বড় শত্রু কি, সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিজিজ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি? ডিজিজ। তাহলে এই ডিজিজ থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? আমাকে রোগ মুক্ত রাখতে হবে। মেন কাজ কি? রোগ মুক্ত রাখতে হবে। আমরা যদি রোগ মুক্ত না রাখি তাহলে কি হয়? আমরা কি কখনো লাভবান হতে পারবো? কখনোই লাভবান হতে পারবো না। আর এই লাভবান হতে হলে কি হবে? হতে হলে আমাদের কি করতে হবে? রোগ মুক্ত খামার করতে হবে। এই রোগটা কি? এই রোগটা কি? রোগটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ হতে পারে এবং কন্টাজিয়াস ডিজিজ হতে পারে। ইনফেকশাস ডিজিজ কি? ইনফেকশাস ডিজিজ আর কন্টাজিয়াস ডিজিজের মধ্যে পার্থক্য কি? ওইটা না, ওটা বাদ। কন্টাজিয়াস ডিজিজ মানে কি? আসিফ ভাই বলেন। আর ইনফেকশাস ডিজিজ মানে কি? হ্যাঁ, সংক্রামক মানে হচ্ছে কোন প্রকার
রোগ জীবাণু দ্বারা যদি আক্রান্ত, রোগ যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, প্রোটোজোয়া, এই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হলে তাকে আমরা বলতেছি কি ইনফেকশাস ডিজিজ। আর এই ইনফেকশাস ডিজিজ গুলা কন্টাজিয়াস হতেও পারে, নাও হতে পারে। কন্টাজিয়াস মানে কন্টাজিয়াস অ্যান্ড নন কন্টাজিয়াস দুটাই হতে পারে, ঠিক আছে। কন্টাজিয়াস হচ্ছে ছোঁয়াচে, মানে আমার যেমন এক গরুর সাথে আরেক গরু একসঙ্গে রাখলে কি হবে, এক গরু থেকে আরেক গরুতে ছড়াতে পারে, এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়াতে পারে। এইভাবে যখন এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে যায় তখন এটাকে আমরা বলি কি আউটব্রেক। তখন আমরা এটাকে বলি কি বলি আউটব্রেক। একটা আউটব্রেকের মধ্যে কিন্তু আবার আছে কি প্যান্ডেমিক, ইপিডেমিক, এন্ডেমিক। হ্যাঁ, মানে কি প্যান্ডেমিক, প্যান্ডেমিক, ইপিডেমিক, এন্ডেমিক, ঠিক আছে। প্যান্ডেমিক হচ্ছে হলো কি যখন আপনার দেশ থেকে আর অন্যান্য দেশে ছড়িয়ে যায়, সেটা হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক, প্যান্ডেমিক, হ্যাঁ। আর এন্ডেমিক হচ্ছে আপনার দেশের ভিতরে, আপনার দেশের ভিতরে, দিস ইজ দ্য এন্ডেমিক, এন্ডেমিক। আর যখন আপনার নিজস্ব এলাকার ভিতরে, নিজস্ব এলাকার ভিতরে ইপিডেমিক, ইপিডেমিক, আপনার এলাকার ভিতরে, আপনার এলাকার ভিতরে ডিজিজ, তাকে কি বলো ইপিডেমিক। যখন আপনার এলাকা থেকে আপনার ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে এন্ডেমিক, দেশের ভিতরে সারা দেশে চলে গেছে, ঢুকে ছড়িয়ে পড়েছে, তাহলে কি এন্ডেমিক। আপনার দেশ থেকে অন্য দেশে চলে গেছে, যেমন বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশে, পাকিস্তান, বিভিন্ন জায়গা এলাকায় ছড়িয়ে গেছে, চীন, হ্যাঁ, কি প্যান্ডেমিক। করোনার মতো, ইয়েস, করোনার মতো, করোনার মতো, এফএমডি, করোনা, বার্ড ফ্লু, এগুলো কি প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে সারা দেশে মহামারী, সারা দেশে মহামারী বা মরক, মরক বলে, তাই না। এটা কি বলে সারা দেশে, সারা বিশ্বে মহামারী লেগেছে, এটাকে আমরা বলো প্যান্ডেমিক। আর যখন আমার দেশের ভিতরে তখন মরক লাগে, তখন আমরা কি বলে এন্ডেমিক। আর যখন আমার এলাকার ভিতরে, আমার নিজস্ব এলাকার ভিতরে, তখন ইপিডেমিক, ইপিডেমিক। এই জন্য আমরা কি বলি ইপিডেমিওলজি, তার মানে কি আপনার এলাকার ভিতরে কি হিস্ট্রি, ইপিডেমিওলজিক্যালি কি ইতিহাস, কারণ ইপিডেমিওলজিক্যালি কজ, মানে কি কি কারণে হতে পারে আপনার এলাকার মধ্যে, কি কি কজ হতে পারে। সিজন, হ্যাঁ, সিজন মানে কি ঋতু, কোন ঋতুতে, যেমন গরমকালে এক ধরনের রোগ হয়, বর্ষাকালে এক ধরনের রোগ হয়, শীতকালে এক ধরনের রোগ হয়, হয় না, টেন্ডেন্সি আছে না, রোগের টেন্ডেন্সি আছে কিন্তু, হ্যাঁ। সিজন, সিজন, এগুলো হচ্ছে এপিডেমিওলজিক্যাল কজ। তারপর কি হতে পারে, হ্যাঁ, সিজন থাকতে পারে, তারপর আর কি থাকতে পারে, সয়েল, ওয়েদার, মাটি, 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 এগুলো থাকতে পারে কন্ডিশন, হ্যাঁ। ইয়েস, সুগার রোগ, ছোঁয়াচে রোগ, কন্টাজিয়াস ডিজিজ, ইয়েস, লিখে রাখতে পারেন ওখানে, ওই যে কন্টাজিয়াস ডিজিজ অবলিক হচ্ছে হচ্ছে এফএমডি, তাই না, ছোঁয়াচে ডিজিজ, এফএমডি কন্টাজিয়াস ডিজিজ। তাহলে দেখেন আমরা যদি এই যে আমাদের এত বড় 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 ক্ষতিকর রোগ, এই রোগগুলো যদি আমরা নির্মূল করতে না পারি, নির্মূল করতে না পারি, তাহলে কি আমরা কখনোই আমরা আদর্শ খামারে ভালো সফল হতে পারবো খামারের উপরে। যে গরুটার একবার রোগ হয়ে যায় সে কি কখনো প্রোডাক্টিভ হয়, সে কি আগের মতো ফলন দিতে পারবে, ভালো দুধ দিতে পারবে, ভালো মাংস দিতে পারবে, ভালো দিতে বাচ্চা দিতে পারবে, পারবে না। তাহলে এটা আমার কি লস প্রজেক্ট, লস প্রজেক্ট। তাহলে হয় তার প্রোডাকশন কমে যাবে, আর নাহলে কোনো প্রোডাকশন দিবে না, ঠিক আছে। হয় তাহলে এটা আমার লস প্রজেক্ট, এই গরু লালন পালন করে আমার কোনো লাভ নাই। তাহলে আমাকে কি করতে হবে এই ক্ষেত্রে, একে বাদ দিয়ে দিতে হবে, ছাঁটাই করে দিতে হবে খামার থেকে, একেবারে টোটালি ছাঁটাই, ছাঁটাই করে নতুন বাছুর নিয়ে, নতুন বাছুর বা নতুন গরু দিয়ে আবার খামার শুরু করতে হবে, ওইটার উপর আশা করে কোনো লাভ হবে না। তাহলে আমাদেরকে সবার আগে কি করতে হবে, এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে ভ্যাকসিনেশন চিন্তা করতে হবে। ভ্যাকসিন আমরা কখন চিন্তা করি, যে রোগের কোনো চিকিৎসা নাই, যে রোগের কোনো চিকিৎসা জানো, মানে ভাইরাস, ভাইরাস, ভাইরাসের কিন্তু চিকিৎসা নাই। ভ্যাকসিন কিন্তু ব্যাকটেরিয়ারও হয়, ভ্যাকসিন যে শুধু ভাইরাসের হয় তারা কিন্তু,
ভ্যাকসিন কিন্তু ব্যাকটেরিয়ারও হয়, দেখতে দিয়ে ব্যাকটেরিয়ারও ভ্যাকসিন আছে, আবার হচ্ছে গিয়ে ভাইরাসেরও ভ্যাকসিন আছে। ভ্যাকসিনটা আসলে কি? ভ্যাকসিন ভ্যাকসিন হচ্ছে একটা টিকা বীজ, টিকা বীজ, বীজ বলতে মাইক্রো অর্গানিজম, অ্যান্টিজেন, যেমন ভাইরাস, ভাইরাস যেমন এফএমডি ভাইরাস, এই ভাইরাস দিয়েই আপনার ওই ট্যাবলেটটা তৈরি করা হবে, ভ্যাকসিন ট্যাবলেটটা বা হ্যাঁ ভ্যাকসিনটা তৈরি করা হবে। ওই ভাইরাস জীবাণু দিয়েই ভ্যাকসিনটা তৈরি করতে হবে। এই ভাইরাস জীবাণুটা অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য যে ড্রাগ ইউজ করা হয়, যে ড্রাগ অ্যান্টিবায়োটিক বলে, হ্যাঁ মানে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। এটা শুধু ব্যাকটেরিয়াকেই মারবে, নট ভাইরাস, না ভাইরাস না, ভাইরাসের জন্য রয়েছে অ্যান্টিভাইরাস, কিন্তু তাও ওটা সরাসরি মারে না, সে হচ্ছে ইমিউনিটি তৈরি করে, বডিতে কি ইমিউনিটি তৈরি করে, ঠিক আছে। আমরা যে এই যে ভাইরাসটা টিকা অ্যান্টিজেন, অ্যান্টিজেন এটাকে আমরা কি তিন ভাবে আমাদের শরীরে ঢুকাইতে পারি, এনিমেলের শরীরে ঢুকাইতে পারি। একটা হচ্ছে লাইভ, যেটাকে বলে লাইভ ভ্যাকসিন, আর এটাকে কি বলে কিল ভ্যাকসিন, মৃত, মৃত জীবাণু, মানে ওই জীবাণুটাকে ভাইরাসটাকে মেরে ফেলা হচ্ছে, ল্যাবে মেরে ফেলা হচ্ছে, ল্যাবে মেরে ফেলার পরে সেই জীবাণুটাকে কি করা হচ্ছে, সেটা একটা ভাইলের ভিতরে বা অ্যাম্পলের ভিতরে নেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? আর হচ্ছে গিয়ে আর লাইভ কোনটা, ওই জীবাণুটা থাকে জীবিত, হ্যাঁ লাইভ, লাইভ মানে হচ্ছে জীবাণুটা থাকে জীবিত, জীবিত জীবাণুটাকে শরীরে, এনিমেলের শরীরে প্রবেশ করে দেওয়া। আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে জীবিত না মৃত না, মানে তাকে ইনঅ্যাক্টিভ, সক্রিয় না, ইয়েস ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, বুঝতে পারছো, সে নড়াচড়া কিছুই করতে পারবে না, ইনঅ্যাক্টিভ। এই তিন ভাবে ভ্যাকসিন তৈরি করে এনিমেলের শরীরে প্রবেশ করানো হয়, বুঝতে পারছেন। তাহলে আমরা যদি সঠিক সময়ে সঠিক, এই ছড়াছড়ি রোগগুলো কেন মারাত্মক, মারাত্মক এই কারণে, কারণ হচ্ছে এই ডিজিজগুলো, এই আউটব্রেক ডিজিজগুলো বা মরক ডিজিজগুলো আপনার রোগ প্রকাশ পাওয়ার আগেই কিন্তু এগুলো মারা যায়। রোগ প্রকাশ পাওয়ার আগে কি হয়, মারা যায়। রোগ প্রকাশ পাওয়ার আগেই যদি মারা যায়, তাহলে আপনি কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন না, কিভাবে আপনি আপনার খামারকে প্রতিরোধ করবেন, পারবেন? তাহলে আপনাকে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে যে আমার রোগ হওয়া যাবে না, আমার খামারে রোগ ঢুকতে দেওয়া যাবে না। অতএব আমাকে আগে থেকে প্রিভেনশন নিতে হবে, আগে থেকে ভ্যাকসিন নিতে হবে, আগে থেকে ফার্ম ম্যানেজমেন্ট নিতে হবে, আগে থেকে বায়োসিকিউরিটি নিতে হবে। হ্যাঁ, বায়োসিকিউরিটি মানে কি, জৈব নিরাপত্তা, জৈব নিরাপত্তা, বায়ো মানে জীব, আর সিকিউরিটি মানে নিরাপত্তা, জৈব নিরাপত্তা। তার মানে কি, আপনার খামার থেকে, খামারের ভিতরে জীবাণু বাইরে বেরোতে পারবে না, আবার বাইরের জীবাণু ভিতরে ঢুকতে পারবে না, এটাকেই বলে জৈব নিরাপত্তা। বায়োসিকিউরিটি মানে কি, খামারের ভিতরে জীবাণু বাইরে যাবে না, বাইরের জীবাণু ভিতরে ঢুকতে পারবে না, এই যে ব্যবস্থাপনা, হ্যাঁ এই যে বাউন্ডারি, হ্যাঁ এটাকেই বলে বায়োসিকিউরিটি। বুঝতে পারছেন? বায়োসিকিউরিটি মানে খামারের সহজ ভাষায়, একদম প্র্যাকটিক্যাল ভাষা, খামারের ভিতরে জীবাণু বাইরে যেতে পারবে না, বাইরের জীবাণু ভিতরে যেতে পারবে। খামারের ভিতরে জীবাণু যদি বাইরে যায় তাহলে অন্যান্য অ্যানিমেলকে এফেক্ট করবে, আবার বাইরের জীবাণু যদি খামারের ভিতরে ঢুকে আপনার সুস্থ গরুকে এফেক্ট করবে, সুস্থ করে। তাহলে আপনার বায়োসিকিউরিটি টোটালি কন্ট্রোল করতে হবে, টোটালি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি যতগুলো রুলস আছে, 16টা রুলস আছে, সবগুলো পালন করতে হবে। হ্যাঁ আছে, সব আছে। আর এগুলা তো শিডিউল দিয়ে দিব, সমস্যা নাই। এখন সংক্ষেপ আমরা মেন যেটাতে যাবো, ডিজিজ। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ডিজিজ। এর মধ্যে ফাঁকে ফাঁকে এগুলো আমরা টার্মসগুলো শিখে ফেলবো, ফাঁকে ফাঁকে আমরা কি টার্মসগুলো শিখে ফেলবো। আপনি পড়াইতে গেলে দেখবেন যে কোনো টার্মস মনে থাকে না, কিন্তু আপনি পড়াইতে দেখা যায় যে মনে চলে আসে, ঠিক আছে। এখন আপনাকে আমার শিখতে হবে আরেকটা জিনিস, এই যে একটা ডিজিজ হয়, এই ডিজিজের কিন্তু অনেকগুলা স্টেজ আছে। ডিজিজের কয়টা স্টেজ, আসিফ ভাই? ডিজিজের কয়টা স্টেজ? 4টা স্টেজ। একটা হচ্ছে পার একুট স্টেজ, তারপর একুইট, সাব একুইট, ক্রনিক। পার একুইট মানে কি, আপনার রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার আগে গরু মারা গিয়েছে, এটা কি পার একুইট। সেটা 24 ঘন্টাও হইতে পারে আর 3 দিনও হইতে পারে,
24 থেকে 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে কি পার একুইট কেস। এটা কি 3 দিনের মধ্যে আপনি নাও বুঝতে পারেন, রোগ জীবাণু ঢোকানোর পর 3 দিনের ভিতরে আপনি নাও বুঝতে পারেন, তার আগে গরু মারা গেছে, তাহলে এটা কি পার একুইট কেস। পার একুইট তাহলে স্টেজ কয়টা? 4টা। এগুলো বুঝতে হবে, তাই না? ডিজিজের এই সিস্টেম গুলো যদি আপনারা না বুঝেন তাহলে তো করতে পারবেন না। তাহলে স্টেজ, একটা ডিজিজের স্টেজ, একটা যে কোনো ডিজিজের, তাই না? যে কোনো ডিজিজের স্টেজ হতে পারে কি পার একুইট, তারপর একুইট, তারপর সাব একুইট, তারপর কি ক্রনিক। পার একুইট মানে কি বিফোর সিমটমস, অ্যানিমাল ডেথ। বিফোর সিমটমস কি হবে? সিমটম প্রকাশ পাওয়ার আগেই ডেথ, ঠিক আছে? আর একুইট এটা কি 1 থেকে 3 দিন হতে পারে নাকি? আর একুইট কেস 1 to 3 ডে, 1 to 7 days। একুইট 7 days, 1 to 7 days। 3 দিন হলেও সমস্যা নয়, 3 to 7 days, 3 to 7 days। তারপরে এক মিলে আবার দুইটাকে একসাথেও বলে, হ্যাঁ, 1 to 7 days। তারপর সাব একুইট কি? সাব একুইট হচ্ছে 10 days, মানে 7 দিনের উপরে, তাই না? 7 days এর উপরে, 7 দিনের উপরে 10 days, 10 থেকে 14 দিন, 10 থেকে 14 দিন। তারপর ক্রনিক হচ্ছে 15 দিনের উপরে, 15 থেকে 1 মান্থের উপরে, 1 মাসের উপরে, ঠিক আছে? মনে রাখবেন, তাহলে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে না খোলাও থাকতে পারে যদি স্টুডেন্ট আরো আসে। ক্রনিক 15 থেকে 1 মাস, এটুকু খেয়াল রাখবেন খালি। মেন কোনটা? পার একুইট বিফোর সিমটমস, মানে সিমটম দেখানোর আগে, শোয়িং বিফোর সিমটমস মানে রোগ লক্ষণ দেখানোর আগে ডেথ। হ্যাঁ, রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার আগে ডেথ। শোয়িং বিফোর শোয়িং সিমটমস মানে রোগ লক্ষণ দেখা যাওয়ার আগে গরু মারা যাবে। 1 থেকে 3 দিন তো আপনি কিছু বুঝেন না, বোঝা যায়? 1 থেকে 3 দিন তো বোঝা যায় না, তাহলে কি হবে? তাহলে সেটা হবে পার একুইট। পার একুইট বোঝা যায়? এর মধ্যে কিন্তু মারা যেতে পারে গরু, যেমন অ্যানথ্রাক্স। কি অ্যানথ্রাক্স? হ্যাঁ, তাহলে অ্যানথ্রাক্সে পার একুইট আর একুইট ডিজিজ, তাই না? পার একুইট, আবার অনেক সময় এই দুটাকে একসাথে বলে একুইট ডিজিজ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অ্যানথ্রাক্স কি একুইট ডিজিজ, পার একুইট এবং একুইট ডিজিজ, যেটা হচ্ছে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই গরু মারা যায়। তারপরে চলে গিয়ে একুইট ডিজিজ 1 থেকে 7 দিন, 7 দিনের ভিতরে। হ্যাঁ, সাব একুইট 10 দিন থেকে 14 দিন, আর ক্রনিক মানে সাব একুইট বলতে আমাদের 7 দিনের উপরে হতে পারে, সমস্যা নাই। তারপর ক্রনিক হচ্ছে 15 দিন থেকে 1 মাসের উপরে, এরপর যত দিন যায়, এটা 3 বছরও যেতে পারে, 4 বছরও যেতে পারে, 5 বছরও যাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনারা তো গ্যাপে ফিরে গেছেন, দেরি করে আসলেন। হ্যাঁ, এতক্ষণ আমরা তো অনেক কিছু বুঝিয়ে ফেললাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সারমর্ম কথা আমরা যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে একটা খামার যদি লাভবান হতে চান, তাহলে এই লাভবান হওয়ার পিছনে মেন প্রতিবন্ধকতা কি? আচ্ছা, আপনার পড়া শুনেন। হ্যাঁ, যেহেতু সময় কম, রোজার দিন। হ্যাঁ, একটি খামার
স্থাপনের জন্য এবং সফল খামারি হওয়ার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি? সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ডিজিজ। অতএব ডিজিজ মুক্ত একটি খামার আপনাকে তৈরি করতে হবে। ডিজিজ মুক্ত যদি খামার আপনি তৈরি করতে না পারেন, ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনি খামার করে কখনোই কি লাভবান হবেন না। কেন? কারণ ওই ডিজিজড অ্যানিমেলকে আপনি চিকিৎসা দিয়ে যদি সুস্থও করেন, তাহলে তার কাছ থেকে কিন্তু ভালো কোনো প্রোডাকশন পাবেন না, ভালো মানের দুধ পাবেন না, ভালো মানের মাংস পাবেন না, গরুর গ্রোথ ভালো হবে না। একে খাওয়ায়া কোনো লাভ হবে না, একে খাওয়ায়া ম্যানেজমেন্ট করে কোনো লাভ হবে না, বরং একে একটু মোটা তাজা করে বিক্রি করে দেওয়াটাই শ্রেয়। এবং আরো ভালো মানের গরু যাচাই বাছাই করে নির্বাচন করে আপনার খামারে তুলে উচিত, যাতে আপনি লাভবান হতে পারেন। এখন আপনার খামারে যাতে ডিজিজ না হয় সেই চিন্তা আপনাকে করতে হবে। সেই চিন্তাটা কি? সেই চিন্তা হচ্ছে আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে, আপনাকে কন্ট্রোল রুলস মেনটেন করতে হবে, আপনাকে কি বিভিন্ন রোগ বালাই সম্পর্কে আপনার জানতে হবে। হ্যাঁ, তারপর বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি কি বললাম? খামারের ভিতরের জীবাণু বাইরে যেতে পারবে না, বাইরের জীবাণু খামারের ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি আমরা বাইরের জীবাণু ভিতরে আসে, তাহলে আমার সুস্থ গরুকে অসুস্থ করে দেবে। আর আমার ভিতরের জীবাণু যদি বাইরে যায়, তাহলে বাইরের সুস্থ গরুগুলোকে আশেপাশের গরুগুলোকে অসুস্থ করে দেবে। সেদিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা কি বললাম, এই ডিজিজ কত রকম আউটব্রেক কখন হয়? আউটব্রেক হয় তিন ভাবে। একটা হচ্ছে ইপিডেমিক, আরেকটা হচ্ছে এন্ডেমিক, আর এটা হচ্ছে প্যান্ডেমিক। ইপিডেমিক হচ্ছে যখন আপনার এলাকার ভিতরে রোগ হয়, তখন তাকে বলে ইপিডেমিক। যখন হচ্ছে যখন দেশের ভিতরে হয় তখন এন্ডেমিক। যখন দেশের এই আমার দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে যায় বা অন্য দেশ থেকে আমার দেশে ছড়ায়, তখন তাকে বলে প্যান্ডেমিক। মহামারী আর কি, সারা দেশে মহামারী দেখা দেয়, ঠিক আছে। আর আমার দেশের ভিতরে এন্ডেমিক বা মরদ দেখা দেয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিছু এইগুলো পেয়ে গেলাম। এরপরে শিখলাম আমরা কি বিভিন্ন ডিজিজের স্টেজ, পার একুট, একুট, সাব একুট, ক্রনিক। পার একুট কি? পার একুট হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে কোনো রোগ লক্ষণ প্রকাশ না করে অ্যানিমেলটি মারা যায়। আর একুট হচ্ছে 1 থেকে 7 দিনের ভিতরে আপনার রোগ লক্ষণ প্রকাশ পাবে, ঠিক আছে। আর সাব একুট হচ্ছে 7 থেকে 14 দিন, হ্যাঁ 14 দিন বা 10 দিন ভিতরে আপনার এই রোগটা দেখা যাবে। আর হচ্ছে ক্রনিক হচ্ছে 15 দিন থেকে যত এক মাস থেকে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর হইতে পারে ডিজিজ। যেমন ক্যান্সার, এইডস, এগুলো কি ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ, হ্যাঁ, দীর্ঘমেয়াদী রোগ। দীর্ঘমেয়াদী রোগ হলে কি আমি কখনোই এই খামার করে কখনোই লাভবান হব না, ঠিক আছে। এখন বিভিন্ন ধরনের কি আছে, তো আরেকটা জিনিস পড়াইছি, সেটা কি কন্টাজিয়াস ডিজিজ আর হচ্ছে ইনফেকশাস ডিজিজ, তাই না? কন্টাজিয়াস ডিজিজ কি? যে রোগগুলো ছোঁয়াচে। কন্টাজিয়াস ডিজিজ যে রোগগুলো ছোঁয়াচে, মানে এক অ্যানিমেল থেকে আরেক অ্যানিমেলে, এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে যায়। এই কন্টাজিয়াস ডিজিজ কিন্তু ইনফেকশাসও হইতে পারে, নন ইনফেকশাসও হইতে পারে। ইনফেকশাস হইতে পারে যেমন স্কিন ডিজিজ গুলো, এটা কি হ্যাঁ হ্যাঁ কন্টাজিয়াস হয়, কিন্তু আবার নন কন্টাজিয়াসও তো হইতে পারে, নন ইনফেকশাসও হইতে পারে। স্কিন ডিজিজ কি ইনফেকশন ছাড়াও হইতে পারে, ইনফেকশন সহ হইতে পারে। তারপর হচ্ছে ইনফেকশন ডিজিজ হচ্ছে কি, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার জীবাণু দ্বারা আক্রান্ত হয়, যেমন কি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো দ্বারা আক্রান্ত হলে তাকে কি বলে আমরা ইনফেকশাস ডিজিজ। এই ইনফেকশন ডিজিজ কন্টাজিয়াস হতে পারে, নন কন্টাজিয়াস হতে পারে। তাহলে আমরা এখন কি ভ্যাকসিন নিয়ে আলোচনা করলাম, তাই না? ভ্যাকসিন কি? তাহলে ভ্যাকসিন হচ্ছে একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা। একটা নির্দিষ্ট রোগে, যেমন অ্যানথ্রাক্সের জীবাণু থেকে এফএনডি মারা যাবে? অ্যানথ্রাক্সের জীবাণু থেকে এফএনডি হবে, কন্ট্রোল হবে না। অ্যানথ্রাক্সের জীবাণু দিয়ে অ্যানথ্রাক্সই মারতে হবে, এফএমডি দিয়ে এফএমডি মারতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, নির্দিষ্ট
জীবাণু দ্বারা তৈরি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বলতে হচ্ছে ভ্যাকসিন। নির্দিষ্ট জীবাণুর নির্দিষ্ট রোগ প্রতিরোধ। আপনি অ্যানথ্রাক্স দিয়ে এফএমডি মারতে পারবেন না, এফএমডি দিয়ে অ্যানথ্রাক্স মারতে পারবেন না, তাহলে আলাদা আলাদাভাবে ভ্যাকসিনেটেড করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে ভ্যাকসিন তো কত রকমের হয়? ভ্যাকসিন কি দুই রকমের হইতে পারে না? একটা ভায়েলে আর একটা অ্যাম্পলে। ভায়েল কি, অ্যাম্পল কি? এই তো বলতে পারে না। ভায়েল মানে কি, অ্যাম্পল মানে কি? হ্যাঁ, না শিখলে শিখবেন কিভাবে? ভায়েল, অ্যাম্পল। হ্যাঁ, অ্যাম্পল কোনটা? যেটা কাঁচের বোতলের মাথা থাকে না, মাথা ভাঙতে হয় না, হ্যাঁ, টোকা দিয়ে ভাঙতে হয়, ওটা লেগে অ্যাম্পল। এই যেরকম, ঠিক আছে না? হ্যাঁ, মাথা টুকা দিয়ে ভাঙতে হয়, ঠিক আছে? এটা হলো অ্যাম্পল। আর ভায়েল কি? ভায়েল, এটার মধ্যে কি থাকে? রাবারের ইয়া থাকে না, এটা একটু রাবারে থাকে আর উপরে একটা ক্যাপ থাকে, ঠিক আছে? রাবারের ব্যান্ড থাকে, ক্যাপ থাকে। তার মানে কি আপনি কিন্তু সিরিঞ্জ দিয়ে উঠায় বের করে নিতে পারবেন, আবার অ্যাম্পলটা ফ্রিজে রাখতে, ভায়েলটা ফ্রিজে রাখতে পারবেন। আর অ্যাম্পল কি ফ্রিজে রাখতে পারবেন না, এটা একবারই ব্যবহার করতে। অ্যাম্পল কি একবারই ভাঙবেন, একবারই ওষুধটা প্রয়োগ করে ফেলতে হবে, তাই না? এটা কি ভাঙলে কিন্তু একবারে ইউজ করে ফেলতে হবে। মাথা ভেঙে ওষুধটা, এটা ভেঙে এখান থেকে ভেঙে কি করতে হবে? ওষুধ নিতে হবে নাকি? এই যে ভেঙে ইনজেকশন নিতে হবে। আর ভায়েল কিন্তু বারবার ইউজ করা যায়, ভায়েল কিন্তু বারবার ইউজ করা যায়। শেখা হলো অ্যাম্পল, ভায়েল, অ্যাম্পল ভায়েল শেখা হয়েছে না? তাহলে আমরা যদি একটা রোগ ডায়াগনোসিস করতে চাই, মনে করেন অ্যানথ্রাক্স হলো, হ্যাঁ, তাহলে আমার কি কি জানতে হবে বলেন তো দেখি? প্রথমে জানতে হবে অ্যানথ্রাক্সটা কি, কি ডিজিজ। 1 নম্বর জানতে হবে অ্যানথ্রাক্সটা কি। অ্যানথ্রাক্স হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। 1 নম্বর কি? অ্যানথ্রাক্স একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এই ব্যাকটেরিয়া জীবাণুর নাম কি? ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এই জীবাণুর নাম কি? ব্যাসিলাস অ্যানথ্রাসিস। নমুনা দেখালাম, এই যে নমুনা বুঝাচ্ছি। বেশ, তাহলে প্রথমে একটা ডিজিজ যখন আপনার সামনে আসবে, ডিজিজ যখন আপনার সামনে চিন্তাটা থাকতে হবে। কি চিন্তা থাকতে হবে? যে এটা কি, মানে ইন্ট্রোডাকশন, তাই না? কি নাম্বার পয়েন্ট থাকবে? ইন্ট্রোডাকশন। সে যে কোনো ডিজিজ হোক, মাথার মধ্যে প্রথমে ক্যাচ করবে কি, এই জিনিসটা কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। 2 নাম্বার থাকবে কজ, কজাল এজেন্ট। কি জানবো আমি? কজাল এজেন্ট। 2 নম্বর কি? কজাল এজেন্ট। প্রথমটা কি? ইন্ট্রোডাকশন। অ্যানথ্রাক্স একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা একটা অ্যাকুইট ডিজিজ, তাই না? অ্যাকুইট, এটা একটা ইনফেকশাস, তাই না? ইনফেকশাস ডিজিজ, তাই না? আর এটা কি? ফ্যাটাল ডিজিজ, মানে এটার মরণ নিশ্চিত। ফ্যাটাল মানে কি? মরণ নিশ্চিত। এটা একটা ফ্যাটাল ডিজিজ, মৃত্যু নিশ্চিত, নিশ্চিত, এর জন্য ফ্যাটাল। হাই মর্টালিটি, হাই মর্টালিটি, হাই মর্টালিটি, মর্টালিটি মানে মৃত্যুর হার বেশি, মৃত্যুর হার বেশি, হাই মর্টালিটি। এই যে আমি টার্মগুলো বলছি, এই টার্মগুলো কিন্তু শিখতে হবে, মনে রাখতে হবে, ক্যাচ করতে হবে, লিখে রাখেন। হাই মর্টালিটি, ফ্যাটাল, হাই মর্টালিটি, এগুলো শিখে রাখেন। হাই মর্টালিটি, ফ্যাটাল ডিজিজ। আমার ভালো করে লেখার জন্য তো মুছে ফেললাম। এই যে দেখেন সুন্দর করে লিখে দিচ্ছে, এইভাবে যদি ভেঙে ভেঙে লিখতে থাকি সারাদিন চলে যাবে। অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স। তাহলে আমরা প্রথমে 1 নম্বর কি? ইন্ট্রোডাকশন। যে কোনো ডিজিজ সম্পর্কে যদি আপনি জানতে চান, যে কোনো, সবার আগে জানতে হবে কি? ইন্ট্রোডাকশন। ও কি? ও হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ নাকি? তারপর ও কি? অ্যাকুইট,
acute disease. Okay, infectious disease. Okay, infectious disease. Okay, high mortality. বলেন, high mortality fatal ডিজিজ। তার মানে কি এর মৃত্যুর হার বেশি এবং এর মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে এর মৃত্যু নিশ্চিত। আমি জানলাম। তারপর জানবো কি কজাল এজেন্ট, CAUSL, কজাল এজেন্ট। কজাল এজেন্ট মানে কি কারণ, কারণ ইটায়োলজি। এটাকে এই বিদ্যাটাকে কি বলে? ইটায়োলজি। এই বিদ্যার নাম কি? ইটায়োলজি। রোগ হওয়ার কারণ নিয়ে যে আলোচনা, রোগ হওয়ার কারণ নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে ইটায়োলজি। ইটাও মানে কারণ, লজি মানে বিদ্যা। এই যে রোগটা কি কারণে হয়েছে, কোন জীবাণু দ্বারা হয়েছে, সেটা সম্পর্কে জানো না কি হয়, সেটা সম্পর্কে জানাই হচ্ছে ইটায়োলজি, মানে কজাল এজেন্ট। কজাল এজেন্ট মানে কারণ। এটার কারণ কি? ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ক্লিয়ার? ব্যাসিলাস অ্যানথ্রাসিস আমি যে জেনে গেলাম, কজাল এজেন্ট জেনে গেলাম। এখন আবার কি জানতে হবে? হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট উপরেটা লিখছেন? গুড। বা এটাকে ইটায়োলজি বলে, আবার কি বলে? ইপিডেমিওলজি বলে, ইপিডেমিওলজিও বলে। হ্যাঁ, মানে কোন বয়সে হচ্ছে, কখন হচ্ছে, কি কি কারণে হচ্ছে, বুঝতে পারছেন? এই সমস্ত তথ্য হচ্ছে, হিস্ট্রি হচ্ছে কি ইপিডেমিওলজি। ঠিক আছে, কেস হিস্ট্রি। ইপিডেমিওলজি কি? কেস হিস্টোরি। একটা যখন রোগ আপনার সামনে আসলো, তাহলে আপনি কেস স্টাডি করবেন না? কেস স্টাডি করবেন না? কেস হিস্ট্রি নেবেন না? যে আশেপাশে হয়েছিল কিনা, অন্য গড়িতে হয়েছিল কিনা, এর আগের বছর হয়েছিল কিনা, এগুলো সমস্ত ইতিহাস জানতে হবে। দিস ইজ দ্য এপিডেমিওলজি, কেস হিস্ট্রি। গুড। তাহলে আপনাকে এগুলো জানতে হবে। তারপর 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কি পয়েন্ট কি জানবো আমরা একটা ডিজিজ ডায়াগনোসিস করতে গিয়ে? ক্লিনিক্যাল ফাইন্ডিংস। ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এখানে আমরা কি জানবো? এজ, বয়স, নাকি? এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে আমরা দুইটা জিনিস জানি। একটা হচ্ছে কেস হিস্ট্রি, এখানে আসবে এনভায়রনমেন্ট, নাকি? যেটা হলো, যেটাকে বলছিলাম কি এপিডেমিওলজি, তাই না? এপিডেমিওলজি। বুঝছেন? এনভায়রনমেন্ট, সিজন, মৌসুম, গরমকাল না শীতকাল? হ্যাঁ, সিজন। হ্যাঁ, এনভায়রনমেন্ট কি ধরনের পরিবেশ। তারপরে চলে গিয়ে এজ, বয়স, ব্রিড, কোন কোন ধরনের অ্যানিমেল, ছাগল না গরু, ব্রিড, ইয়েস, ছাগল না গরু, কোন প্রজাতি, ভেড়া না মুরগি, এগুলো সব, গারল, এগুলো হচ্ছে ব্রিড। ঠিক আছে, টাইপস, স্পিসিস, তাই না? টাইপস মানে ধরন, টাইপস এন্ড স্পিসিস, তাই না? হ্যাঁ, এগুলো জানতে হবে। সংক্ষেপে লিখলাম আর কি, লেখেন না তো, ভিডিও আছে, ভিডিও হচ্ছে, সমস্যা নেই। সিজন, এজ, ব্রিড, টাইপস, স্পিসিস, তাই না? তারপর ইনসিডেন্স, ইনসিডেন্স মানে ওই এলাকায় তীব্রতা কেমন এই রোগের। ঠিক আছে, তারপর আউটব্রেক আছে কিনা, হ্যাঁ, আউটব্রেক আছে কিনা, হ্যাঁ, কত দূর ছড়াই গেছে, হ্যাঁ, এপিডেমিক না এন্ডেমিক না প্যান্ডেমিক, বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর সে আপনি ডিজিজ ডায়াগনোসিস, চিকিৎসা, এগুলো যদি আপনি নাই জানেন, তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন? তাহলে আপনাকে এগুলো কিন্তু কেস হিস্ট্রি নিয়ে তারপর চিকিৎসা করতে হবে। 2 নম্বর কি? সাইন সিমটমস। 2 নম্বর কি? সাইন্স এন্ড সিমটমস। 2 নম্বর হচ্ছে সাইন সিমটমস। বয়স কিন্তু আমি বলেছি, তাই না? কোন বয়সে কোন রোগ হয় এটা জানতে হবে। অ্যানথ্রাক্স কোন বয়সে হয়, এফএমডি কোন বয়সে হয়, বিকিউ কোন বয়সে হয়, এই রোগগুলা কিন্তু জানতে হবে কোন বয়সে হয়। এটা যে কোনো বয়সে হতে পারে। হ্যাঁ,
তাহলে সাইন্স অ্যান্ড সিমটমস, তাহলে সাইন্স জানতে হবে আবার সিমটমও জানতে হবে। সাইন্স হচ্ছে যেটা উপসর্গগুলা আপনি নিজে এক্সামিন করতেছেন, নিজে অবজারভেশন করতেছেন, সেটা হচ্ছে সাইন্স। আর খামারি এসে বলতেছে আমার গরু তো খায় না, আমার গরু তো ঝিমায়, আমার গরু তো রক্ত পড়ে পায়খানা দেয়, এগুলো হচ্ছে সিমটমস। ঠিক আছে, এটা হচ্ছে কি সিমটমস। আর সাইন হচ্ছে আপনি থার্মোমিটার দিয়ে মাপবেন, প্রেশার দেখবেন, আপনি নিজে চোখে দেখতেছেন, আবার হাত বুলাই দেখতেছেন, এটা হলো কি সাইন, উপসর্গ। বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে অ্যানথ্রাক্স রোগ হলে কি হয়? জ্বর হয়, তাই না? 106 থেকে কি 104 থেকে 106 ডিগ্রি 7 ডিগ্রি জ্বর হয়, ডিগ্রি ফারেনহাইট, 7 ডিগ্রি ফারেনহাইট জ্বর আসে। কি আসে? জ্বর আসে, এটা জানতে হবে। ফিভার হয়। তারপর কি ব্লাড আসে। ব্লাড কোথা থেকে আসে? এটা হলো মেইন সিমটম। যতগুলো ওপেনিং আছে, নাক, মুখ, পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা, সব দিক দিয়ে রক্ত আসে, ব্লাড আসে। এবং পায়খানা যদি হয়, পায়খানার ক্ষেত্রে কি হয়? আলকাতরার মতো পায়খানা আসে। কিরকম পায়খানা আসে? আলকাতরার মতো পায়খানা আসে, মানে কালো হয়ে যায়। আর হচ্ছে রক্ত জমাট বাঁধে না। যেমন আপনার এখানে কেটে গেল, কেটে গেলে কি হয়? রক্ত জমাট বাঁধবে। আর অ্যানথ্রাক্স রোগে যারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না। তার মানে কি হ্যামোরেজ হবে, তাই না? কি হবে? হ্যামোরেজ, ব্লিডিং, নাকি? হ্যামোরেজকে কি বলে? ব্লিডিং, রক্তপাত। রক্ত জমাট বাঁধার কারণ হচ্ছে আপনার হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকবে, যেমন ফাইব্রিন থাকবে, থ্রম্বিন থাকবে, প্লাটিলেট থাকবে। এগুলো কোনো কিছুই কাজ করে না। ইয়েস, এগুলো কোনো কিছুই রক্ত জমাট বাঁধতে কাজ করে না। ঠিক আছে? আর হেমারেজ মানে কি? এগুলো শিখতে হবে। হেমারেজ কিন্তু বিভিন্ন ধরনের হেমারেজ হয়। হ্যাঁ, ব্রাশ পয়েন্ট হেমারেজ, ক্লিন পয়েন্ট হেমারেজ। হেমারেজ মানে হচ্ছে রক্তপাত, ব্লিডিং। হেমারেজ মানে হচ্ছে ব্লিডিং। নাক, মুখ, পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা দিয়ে কি রক্ত আসবে, প্রস্রাবের সাথেও কি রক্ত আসবে, তাই না? প্রস্রাবের সাথেও রক্ত আসবে। এটা হলো অ্যানথ্রাক্স জীবাণুর লক্ষণ, মেইন লক্ষণ। আরো অন্যান্য কারণ আছে কিন্তু ওগুলো মেইন না, এগুলো হচ্ছে মেইন। জ্বর থাকবে, তারপর স্কিনে রাশ হবে, স্কিন সমস্যা হবে। হ্যাঁ, আর মানুষের ক্ষেত্রে এই অ্যানথ্রাক্স জীবাণু, এটা কিন্তু জেনেটিক ডিজিজ। এটা কিন্তু আরেকটা ডিজিজ। কি? এটা কিন্তু জেনেটিক ডিজিজ। কেন জেনেটিক ডিজিজ কেন বলছি? জেনেটিক ডিজিজ কাকে বলে? জেনেটিক ডিজিজ তাকে বলে এনিম্যাল থেকে মানুষে, মানুষ থেকে এনিম্যাল এই রোগ ছড়ায়। যদি এনিম্যাল অ্যানথ্রাক্স হয়, আপনার বাড়িতে যদি অ্যানথ্রাক্স রোগ থাকে, এই গরু যদি আপনি যে না থাক কিছু হবে না, আমি জবাই করে খেয়ে ফেলবো, কোনো লাভ নাই, আপনি ওই গরু খেয়ে মারা যাবেন। অথবা আপনার বাড়িতে হইলো, কিন্তু আপনি একে টাচ করছেন, স্পর্শ করছেন, সবকিছু করছেন, হ্যাঁ, কোনো প্রিভেনশন নেন নাই, কোনো প্রতিরোধ ব্যবস্থা নেন নাই, তাহলে আপনার শরীরে স্কিনে ডিজিজ হবে, স্কিন ডিজিজ হবে, মাংস পচে পচে পড়ে পচে পচে যাবে। ঠিক আছে? স্কিন ডিজিজ হবে, মাংস পচে পচে যাবে এবং শেষ পর্যন্ত মারাও যায়। সেপ্টিসিমিয়া হয়ে, ব্লাডে সেপ্টিসিমিয়া হয়ে মারা যায়। সেপ্টিসিমিয়া পড়াইছিলাম না? সেপ্টিসিমিয়া মানে কি? যখন ব্লাডে টক্সিন হয়, যখন টিস্যু লেভেলে বা অর্গানে টক্সিন হয় তখন বলে টক্সিমিয়া। যখন ব্লাডে এই টক্সিনটা যখন ব্লাডে চলে যায় তখন তাকে বলে সেপ্টিসিমিয়া। বলেছে না? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। সেপ্টিসিমিয়া, হ্যাঁ, সেপ্টিসিমিয়া হলে কিন্তু মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, মেইন জিনিস এগুলো। এগুলো হচ্ছে মেইন কথা। আর যে বর্ণনা পড়ালে অনেক কিছু পড়ানো, আমার বেশি পড়ানো দরকার নেই, আপনার মেইন জিনিসগুলো জানতে হবে, মেইন বিষয়গুলো আপনাকে জানতে হবে। যে কি টেম্পারেচার বেশি থাকবে, হাই থাকবে, প্রস্রাবের সাথে পায়খানার সাথে রক্ত আসবে, খাবার দাবার খাওয়া দাওয়া তো করবেন, এগুলো তো কমন কমন সিমটম। হ্যাঁ, শ্বাসকষ্ট হবে, তারপর ব্লিডিং হবে, ব্লিডিং হবে, নাক মুখ দিয়ে ব্লিডিং হবে, পায়খানার সাথে রক্ত হবে, আসবে, আইসা টুপ করে মারা যাবে। বুঝতে পারছেন? বোঝার আগেই কি মারা যাবে। আর যদি আপনি 3 দিন 4 দিন 7 দিন এই গরু রাখেন, ঠিক মতো চিকিৎসা না করেন, মানে মেনটেন না করেন, তাহলে কি হবে? ওই রোগ আপনার শরীরে ছড়াবে। এরপরে যদি কাউকে না জানায় চুপি চুপি খাইয়া ফেলেন, তখন আশেপাশের মানুষের দাওয়াত দিয়া তারা মানে আশেপাশের মানুষ সহ মরবেন যদি আত্মহত্যা করতে চান। সেটাই, শত্রুতা যদি থাকে তাহলে
বাড়িতে নিয়ে 5 কেজি মাংস নিয়ে দিবো। হ্যাঁ, কি খুশি, খুশিতে খাবে কিন্তু পরের দিন গিয়ে মরে যাবে। হ্যাঁ, তাহলে আর একটা রোগ হয় মানুষের শরীরে, বলেন তো এই অ্যানথ্রাক্স জীবাণু থেকে, সেটার নাম কি বলেন তো? ম্যালিগন্যান্ট নিভ, ম্যালিগন্যান্ট টিউমার হয়। হ্যাঁ, ম্যালিগন্যান্ট নিভ টিউমার কাকে বলে আর ম্যালিগন্যান্ট কাকে বলে? টিউমার হচ্ছে লোকে এক জায়গায় যদি আপনার কোনো মাংস গ্রোথ হয়, তাই না, কোনো কিছু গ্রোথ হয় এক জায়গায়, এবং এটাকে কেটে ফেলে দেওয়া যায়, অপারেশন করে কেটে ফেলে দেয়, এটাকে বলে টিউমার। আর যদি এই টিউমারটা এক জায়গায়, এই জায়গায় হয়েছে কিন্তু ছড়াই গেছে সারা শরীরে, তাহলে সেটা কি হবে? ম্যালিগন্যান্ট। বুঝতে পারছেন টিউমার আর ম্যালিগন্যান্টের মধ্যে পার্থক্য? এখনো বুঝেননি? এক জায়গায় হলে টিউমার, আবার আপনার ওই জায়গা থেকে সারা শরীরে ছড়াই পড়লো রক্তের মাধ্যমে, তাহলে সেটা হবে ম্যালিগন্যান্ট টিউমার। সেটাকে বলবো আমরা কি? ম্যালিগন্যান্ট টিউমার। মেলিগ, এই যে লিখে দিচ্ছি MALIG, ম্যালিগন্যান্ট, MALIG, ম্যালিগন্যান্ট টিউমার, নিউ। এই নিউমটা হচ্ছে একটা টিউমার, ঠিক আছে, টিউমার গ্রোথ। নিউমটাও কি? টিউমার গ্রোথ। আপনি দেখবেন এই যে কিছু মানুষ আছে সমস্ত শরীরে যে গুটি 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 থাকে না, পাইছেন না? এইটাই কিন্তু অ্যানথ্রাক্স জীবাণু। এটা কোথা থেকে আসছে? এই জীবাণুটা আসে হচ্ছে গিয়ে ওই যে নাপিতের খুর, নাপিতের খুরের মধ্যে থাকে আর মাটিতে থাকে, সয়েলে থাকে, অনেকদিন পরে স্পোর আকারে। এটা স্পোর আকারে বহুদিন একটা জীবাণু, এই যে কোটি কোটি বছর ধরে আমাদের এই সমাজে এই জীবাণুগুলো রয়ে গেছে কিভাবে? এই স্পোরের মাধ্যমে, এই যে স্পোরের মাধ্যমে। ও মরে না, একটা কাভারিং তৈরি করে ফেলে, বুঝছেন? এই যে এই একটা জীবাণু, এটার একটা কাভারিং করে প্রোটেকশন তৈরি করে ফেলে। তার জন্য যুগে যুগে যুগে, বছরে বছরে, শতাব্দী শতাব্দীতে বেঁচে থাকে এই জীবাণুগুলো। এগুলো কোথায় থাকে? মাটিতে থাকে, আর থাকে ধাতুতে। ধাতু মানে লোহা। তাহলে আপনার যে যে নাপিতের যে খুর, রেজর, এগুলো কি ধাতু না? এই ধাতুতে থাকে। একজনের টাক দিল, একজনের শরীরে জীবাণু আছে, সে গিয়ে আরেকজনের দিল, তাহলে কি হলো? ছড়াই গেল না? ছড়াই গেল না? তাহলে কি হতো? নাপিতের দোকানে গিয়ে খুর দিয়ে করবেন? বাসায় বাসায় করলে ওটা তো ধাতু, কিন্তু করতে হবে কি? ওটাকে হয় স্টেরিলাইজেশন করতে হবে। এটাকে কি করতে হবে? স্টেরিলাইজেশন করতে হবে। কিভাবে? হয় গরম পানিতে, ফুটন্ত পানিতে গরম করতে হবে, সিদ্ধ করতে হবে, এটা এক ধরনের স্টেরিলাইজেশন। আর এটা হলো যে জীবাণু নাশকের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 10 মিনিট। নাপিতরা বলবে না আগে থেকে করে রাখতে, কি বলেন? আগে থেকে জীবাণু নাশক পানিতে ডুবিয়ে রাখতে, আর নালে গরম পানিতে সিদ্ধ করবে। না, কাজ হবে না, ডুবাই রাখতে হবে, জীবাণু তো মরতে হবে। না, চার করতে পারবে না কেন? ওই যে জীবাণু থেকে ওর থেকে উঠাই নিবে। হ্যাঁ, উঠাই নিয়ে করবে, উঠাই নিয়ে করবে, আর নাহলে ফুটন্ত পানিতে সিদ্ধ করবে। হ্যাঁ, না না, ব্লেড যতবার ইউজ করবে, ধাতু ওটার মধ্যে নাই। আপনি গ্যারান্টি আছে আপনার? এটা কত পথ বেয়ে আসতেছে আপনার কাছে, কত পথ বেয়ে এখানে আসতেছে, এটার কোনো গ্যারান্টি আছে? আর এগুলো তো রিসাইক্লিং হয়, এগুলো কিন্তু রিসাইক্লিং হয়। হ্যাঁ, ঘুরে গেছে, জীবাণু ছড়াচ্ছে না। আপনি যাই করেন আপনাকে স্টেরিলাইজেশন করতে হবে, আপনাকে স্যানিটাইজেশন করতে হবে। স্যানিটাইজেশন না করলে কোনো লাভ নাই। এটুকু তো ক্লিয়ার? তাহলে এটা কত মারাত্মক রোগ, ঠিক আছে না? খুবই মারাত্মক। সাইন সিমটম গেল, সাইন সিমটম চলে গেল, তাই না? এখন আমরা পড়বো কি 4 নম্বর পয়েন্ট। এখন এগুলো দেখে কি আমি রোগ ডায়াগনোসিস করতে পারলাম? হ্যাঁ, রোগ ডায়াগনোসিস করতে পারলাম, কিন্তু তারপরও কথা আছে, তারপর কথা আছে না? এটা হলো গিয়ে এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস। এটা কি ধরনের ডায়াগনোসিস? টেন্টেটিভ। কি ধরনের? টেন্টেটিভ ডায়াগনোসিস। তার মানে কি এটা আসলেই অ্যানথ্রাক্স জীবাণু কিনা আপনি তো কনফার্ম না। দেখছেন পরীক্ষা করে? তাহলে চোখে দেখছেন, চোখে দেখছেন কি হয়েছে?
যে এই লক্ষণ গ্রস গ্রস এক্সামিনেশন, হ্যাঁ এটাকে কি বলে গ্রস এক্সামিনেশন, মানে চোখে দেখে। গ্রস এক্সামিনেশন মানে কি চোখে দেখে, আপনি চোখে দেখে বুঝতেছেন, মানে বাহ্যিকভাবে বুঝতেছেন যে এটা এই ধরনের ডিজিজ হতে পারে, হ্যাঁ অ্যানথ্রাক্স হতে পারে। কিন্তু আরেকটা ডায়াগনোসিস হচ্ছে কি কনফার্মেটরি, আর এটা কি কনফার্মেটরি, এটার নাম কি কনফার্মেটরি বা হচ্ছে কি ডেফিনেটিভ ডেফিনেটিভ ডায়াগনোসিস, কনফার্মেটরি অথবা ডেফিনেটিভ ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোস কয় ধরনের, টেন্টেটিভ আর এটা কি ডেফিনেটিভ, একটা টেন্টেটিভ আর এটা ডেফিনেটিভ। টেন্টেটিভ ডায়াগনোসিস আপনি চোখে দেখে যা দেখলেন, লক্ষণ টক্ষণ দেখে, এপিডেমিওলজিক্যাল হিস্ট্রি নিয়ে, কেস হিস্ট্রি নিয়ে, আর হচ্ছে লক্ষণ দেখে বলতে পারলেন, এটা হচ্ছে লাগে টেন্টেটিভ ডায়াগনোসিস বা গ্রস ডায়াগনোসিস, হ্যাঁ গ্রসলি। আর এটা হচ্ছে লাগে কনফার্মেটিভ বা ডেফিনেটিভ ডায়াগনোসিস, মানে এটা কনফার্ম। কনফার্ম কিভাবে কনফার্ম করলেন, ল্যাব টেস্ট, ল্যাবে টেস্ট করবেন, কি ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট, তাই না ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট, ব্যাকটেরিওলজিক্যাল এই যে মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করবেন, ওই স্যাম্পল নেবেন, স্যাম্পল ওই যে পায়খানা নিতে পারেন, প্রস্রাব নিতে পারেন, লিকুইড যে কোনো লিকুইড নিতে পারেন, হ্যাঁ লালা বলতেছে সেটা নিতে পারেন, হ্যাঁ তারপর কোনো অর্গান নিতে পারেন, গরু মারা গেল, মনে করেন গরু মারা গেল, গরু মারা গেল, এখন আপনার একটা ফাইনাল ডায়াগনোস দেওয়া লাগবে কাগজ আকারে, রিপোর্ট আকারে, তাহলে কি করতে হবে আপনাকে পোস্টমর্টম করতে হবে। এটা একটা স্টেপ, কি করা পোস্টমর্টম, পিএম সংক্ষেপে কি বলে পিএম পোস্টমর্টম, ময়না তদন্ত। ময়না তদন্ত করতে ওই কার্কাসটাকে কাটা, কার্কাস মানে কি, কার্কাস মানে হচ্ছে মৃতদেহ, কার্কাস মানে কি মৃতদেহ, এনিমেলের কার্কাসকে কি বলে মৃতদেহ, মৃতদেহকে এনিমেলের মৃতদেহকে কি বলে মৃত বডিকে বলে কার্কাস, এই টার্মগুলো জানতে হবে। কার্কাস, কার্কাস আমি 3 বার করে কেন বলি, যাতে ব্রেনের ভিতরে ঢুকে যায়, হ্যাঁ হ্যাঁ মনে থাকে, কারণ একবার বললে মনে থাকবে না, এই জন্য পোস্টমর্টম যদি আমরা করি এই মৃতদেহকে কার্কাসকে, তখন আমরা এই অর্গান গুলা থেকে স্যাম্পল নিয়ে আমরা ল্যাব ডায়াগনোসিস করতে পারবো, তাই না অর্গানের ডায়াগনোসিস করলাম, তারপর ল্যাবে টেস্ট করলাম কি এই যে ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট, কালচারাল টেস্ট করতে পারবো, তাই না তারপর তারপর হলো এটা ইমিউন টেস্ট করতে পারবো, ইমিউন, তাই না ইমিউন টেস্ট মানে অ্যান্টিবডি টেস্ট, কি কি অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি টেস্ট কি বলে অ্যান্টিবডি টেস্ট। তাহলে 3 ধরনের টেস্ট হবে, একটা হলো ব্যাকটেরিওলজিক্যাল, মানে সবটা নিলাম, স্লাইডের মধ্যে রাখলাম, নিয়ে মাইক্রোস্কোপে দেখলাম, দেখলাম যে হে ব্যাকটেরিয়া, কিরকম ব্যাকটেরিয়া থাকবে দন্ডের মতো, এই যে 2 ধরনের ব্যাকটেরিয়া, একটা হলো বেসিলার আর হলো কক্কাই। কক্কাই হচ্ছে কি গোল 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 গোল, হ্যাঁ গোল গোল, কোনোটা চেনের ফর্মে থাকে, কোনোটা কি আঙ্গুরের দানার মতো থাকে, এটা হলো কক্কাস। আর কতগুলো বেসিলাই কোনগুলো দন্ডের মতো থাকে, দন্ডের মতো থাকে, এইরকম দন্ড, এরকম চেনের মতো থাকতে পারে, আবার এরকম মালার মতো থাকতে পারে, হুম হুম দড়ির মতো থাকতে পারে। এটাকে গুলো এই ধরনের সিচুয়েশন দেখলে বুঝবেন যে এটা হলো বেসিলাস ব্যাকটেরিয়া, হ্যাঁ অ্যানথ্রাক্স বেসিলাস, বেসিলাস যদি মাইক্রোস্কোপে টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন। আর এটা কি কালচার, ও যে স্যাম্পলটা নেন এগুলো মিডিয়ার মধ্যে আগার ব্রথ অথবা মিডিয়া লিকুইড আগার ব্রথ, এই ব্রথের মধ্যে যদি নেন, এটার মধ্যে নিলেন, প্লেটের মধ্যে নিলেন, প্লেটের মধ্যে নিলেন, হ্যাঁ কালচারাল প্লেট বলে এটাকে, নিলেন, এখানে আগার হলো, ওই ফ্রুটটা দিয়ে দিলেন, এখানে ফ্রুটটা দিয়ে দিলে 3 দিন 7 দিন পরে দেখি বা 10 দিন পরে গিয়ে দেখলেন এখানে কি গ্রো করছে, এরকম দন্ডের মতো, বুঝছেন এগুলো এরকম গ্রো করছে, হ্যাঁ মনে করেন যে আগার আগার দেখছেন, এই যে বিভিন্ন প্রকারের যে কেক টেক বানায়, যে কেকের মধ্যে বসায় দেয়, পুডিং এর মধ্যে বসায় দেয় না, এরকম এরকম আগার আগার আছে, পাওয়া যায়, ঠিক আছে, ওই আগার লিকুইড অথবা ব্রথ আছে না,
এই এই প্লেটের মধ্যে ঢালতে হয়, কালচারাল প্লেটে ঢালবেন। ঢালার পরে তারপর ওইটার মধ্যে ওই যে অ্যানিমেলটা মারা গেল অথবা অ্যানিমেলের পায়খানা বা প্রস্রাব ওটার থেকে কিছু স্যাম্পল নেবেন, স্যাম্পল লিকুইড, হ্যাঁ লিকুইড নেবেন, নিয়ে অথবা ব্লাডও নিলেও হবে, নিয়ে এইখানে দিবেন, এই আগারের মধ্যে দিয়ে দিবেন ছেড়ে। এই আগারের ভিতরে সে কি করবে? বংশবৃদ্ধি করবে। আগারের ভিতরে কি করবে? সে বংশবৃদ্ধি করবে। যখন বংশবৃদ্ধি করবে তখন কি হবে? এই যে দেখবেন যে এরকম গ্রোথ হচ্ছে, বুঝছেন? এরকম লম্বা লম্বা দণ্ড দণ্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দণ্ড দণ্ড আকারে। আর যদি কক্কাস হইতো তাহলে কি গোল গোল হইতো, গোল গোল হইতো, বুঝছেন? এটা দেখে বুঝতে পারবেন এটাকে বলে কালচারাল টেস্ট। এটাকে কি বলে? কালচার। কালচার মানে কি? চাষ। মাছ চাষ করেন কিরকম? মাছ করে ফিশারি কালচার করছি আমি, বলে না? কালচার বলে না? এটা হলো কালচার, মানে চাষ করা, জীবাণু চাষ করছেন, এটাকে বলে কালচারাল টেস্ট। আর ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট হচ্ছে মাইক্রোস্কোপ যেটা চোখে দেখলেন, হ্যাঁ এটা। তারপর আর হলো কি? অ্যান্টিবডি টেস্ট। এটা হলো আরেকটা কি? অ্যান্টিবডি টেস্ট। এই অ্যান্টিবডি টেস্ট কি? অ্যান্টিবডি টেস্ট হচ্ছে যে মনে করেন এইখানে মনে করেন অ্যান্টিবডি দেওয়া আছে, এই অ্যান্টিবডি কিন্তু কিনতে পাওয়া যায় বাজার থেকে, দেশের বাইরে থেকে এই অ্যান্টিবডি গুলো কিনতে পাওয়া যায়, হ্যাঁ। এখন মনে করেন যে আপনার স্যাম্পল দিলেন, এখানে কি আছে? অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসে এই অ্যান্টিবডি প্লেটের মধ্যে, হ্যাঁ। আপনি ওই স্যাম্পলটা দিলেন, স্যাম্পল দিলেন, কি দিলেন? অ্যানথ্রাক্সের স্যাম্পল, এখানে দিলেন এফএমডির স্যাম্পল, এখানে দিলেন বিকিউর স্যাম্পল। যদি অ্যানথ্রাক্স রোগ দ্বারা আক্রান্ত হয় তাহলে কি হবে? এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ওরা ওরা মিলে গেছে না? ওরা তো মিলে যাবে। তাহলে কি এটা কি আমি কি দিছি? অ্যানথ্রাক্সের অ্যান্টিবডি দিছি। কিসের অ্যান্টিবডি দিছি? অ্যানথ্রাক্স। তাহলে যদি এখানে যদি এই অ্যানিমেলের মধ্যে যদি অ্যানথ্রাক্স জীবাণু থেকে থাকে তাহলে সে কার সাথে বন্ড করবে? এই অ্যান্টিবডির সাথে বন্ড, অ্যানথ্রাক্স অ্যান্টিবডির সাথে বন্ড করবে। সে কি এফএমডির সাথে বন্ড করবে? বন্ডিং করবে? করবে না। যদি ওইটা অ্যানথ্রাক্স জীবাণু দ্বারা মারা যায় তাহলে সে কিন্তু এই অ্যানথ্রাক্স অ্যান্টিবডির সাথে বন্ডিং করবে, বুঝতে পারছেন? ক্লট করবে। বন্ডিং করে মানে ক্লট করবে, ক্লট করবে, বুঝতে পারছেন? এটাকে বলে অ্যান্টিবডি টেস্ট, বুঝতে পারছেন? এটাকে বলে, সংক্ষেপে বুঝাই দিলাম, এগুলো ল্যাবে টেস্ট করলে বুঝতে পারবেন, সংক্ষেপে বুঝিয়ে দিলাম। ফাইনাল ডায়াগনোসিস কাকে বলে, কিভাবে করতে হয়, তাই না? ফাইনাল ডায়াগনোসিস ল্যাব ছাড়া সম্ভব না। ফাইনাল ডায়াগনোসিস কি? মাইক্রোস্কোপিক টেস্ট, যেটাকে আমরা বলি ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট। 2 নাম্বার কালচার টেস্ট, কালচার করা। 3 নাম্বার হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। ওকে ফাইন, শেষ। এখন এটা হলো আমাদের ডায়াগনোসিস শেষ না? 4 নম্বর কি? ডায়াগনোসিস আমাদের শেষ, ঠিক আছে? ডায়াগনোসিস আমাদের শেষ। ডায়াগনোসিসের পরে কি? আমি রোগ ডায়াগনোস করে ফেলছি, এখন আমার কি করা উচিত? যদি এনিমেল বেঁচে থাকে তাহলে কি করা উচিত? ট্রিটমেন্ট। তাহলে মা ট্রিটমেন্ট। 5 নম্বর কি? ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট দিবে অ্যানথ্রাক্সে? অ্যানথ্রাক্স যেহেতু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক দ্বারা আক্রান্ত রোগ, তাহলে একটা ভালো মানের অ্যান্টিবায়োটিক দিব, তাই না? আমার যেন মারবো ভ্যাট, তাই না? মারবোসিন, তাই না? মারবো ভ্যাট দিলাম, সেপটিক জন্তুতা, ট্রাইজন ভ্যাট এগুলো দিতে পারে। এগুলো বিভিন্ন ধরনের একটা অ্যান্টিবায়োটিক দিতে পারে, অ্যান্টিহিস্টামিনিক। তারপর ব্লিডিং হচ্ছে যেহেতু ট্রাসিড ভ্যাট, তাই না? ব্লিডিং হলে কি হয়? ট্রাসিড ভ্যাট এগুলো দিতে পারি। ট্রাসিড ভ্যাট এই ধরনের আমরা দিয়ে যেতে পারি। তারপর অ্যান্টিহিস্টামিনিক এগুলো চলবে। তারপর স্যালাইন, যেহেতু কি হবে? ব্লিডিং হবে, ডিহাইড্রেশন হবে, আমরা স্যালাইন দিব, স্যালাইন দিব। তাহলে আমাদের হলো গিয়ে ট্রিটমেন্ট হয়ে গেল। এখন মনে করেন যে মরে গেল, তাহলে কি করব? মরে গেল অথবা নতুন খামারে নতুন আমরা এনিমেল আনছি, তাহলে কি করতে হবে? প্রিভেনশন। তাহলে আমরা কি করব? প্রিভেনশন। প্রিভেনশন কি? যে অসুস্থ গরুকে ওইখানে রাখা যাবে না, আলাদাভাবে রাখতে হবে। তারপর সুস্থ গরুকে অসুস্থ গরু থেকে আলাদা রাখতে হবে, আলাদা খাবার পাত্র, আবার আলাদা পানির পাত্র, ম্যানেজমেন্ট দিতে হবে। আর কি করতে হবে? ভ্যাকসিন দিতে হবে। কি করতে হবে? ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন, ভ্যাকসিন না দিলে হবে? তাহলে ভ্যাকসিন
দেওয়া লাগবে। আচ্ছা ভ্যাকসিন শিডিউল ও চার্ট পরে বলে দিব। তাহলে আমাদেরকে কি করতে হবে, ভ্যাকসিন দিতে হবে। আর কি দিতে হবে, প্রোফাইলেক্সিস। প্রোফাইলেক্সিস প্রোফাইলেক্সিস দিতে হবে। প্রোফাইলেক্সিস মানে হচ্ছে লেগে কিভাবে অ্যানিমেলের শরীরে ইমিউনিটি বাড়ানো যায়, কি কি খাবার খেলে, কি কি স্বাস্থ্য ব্যবস্থাপনা নিলে কি অ্যানিমেলের হেলথ ইমপ্রুভ করা যায় এবং ইমিউনিটিকে বাড়ানো যায়। তাহলে এগুলো মেনটেন করতে হবে। আরেকটা কি, কন্ট্রোল। লাস্ট কি, কন্ট্রোল। এই যে বললাম যে শুধু কন্ট্রোল কন্ট্রোল হতে হবে না, কন্ট্রোল 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 তো একটা বললাম না ভ্যাকসিনের মাধ্যমে। আরেকটা হলো মারা গেল, তাহলে কি করব, ওকে কি খেয়ে ফেলবো, না মাটিতে পুঁতে ফেলবো। কয় থেকে 6 থেকে 10 ফিট গর্ত করবেন, পিট। এটাকে বলে ডিসপোজাল পিট। এর নাম কি, অনেকে মানে পুড়িয়ে ফেলে হ্যাঁ পুড়িয়েও ফেলা যায়, পুড়িয়েও ফেলা যায়, পুড়িয়েও ফেলা যাবে। ডিসপোজাল পিট, এটাকে কি বলে, পুড়িয়ে ফেলে তো পরিবেশ দূষণ হচ্ছে, বাতাস দূষণ হচ্ছে। আর মাটিতে পুঁতে ফেললে কোনো দূষণ হবে না, মাটিতে পুঁতে ফেললে কোনো দূষণ হবে না। 10 ফিট গর্ত করবেন, ব্লিচিং পাউডার দিবেন, চুন দিবেন, ওটাকে ফেলবেন, ফেলে আবার চুন দিবেন, দিয়ে ঢাকনা দিবেন, দিয়ে তারপর আশেপাশে তো আবার চুন টুন দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে রেখে দিবেন। এটা কি মনে থাকবে, শেষ হয়ে যাবে। শুকিয়ে জোড়া তোমার একবারে কি বলে ইয়ার সাথে একেবারে ডিসপোজড হয়ে যাবে, মাটির সাথে, মাটির সাথে একেবারে মিশে যাবে, ডিসপোজড হয়ে যাবে। ঠিক আছে, প্রাকৃতিক ভাবে কি হবে, হ্যাঁ জি, হ্যাঁ জৈব সার হয়ে যাবে। তাহলে আপনার হলে কি তাহলে কোনটা ভালো, পুড়িয়ে ফেলা ভালো না ডিসপোজ, ডিসপোজিং করা ভালো? হ্যাঁ ডিসপোজিং করা ভালো, এটাকে বলে ডিসপোজিং। হ্যাঁ ডিসপোজিং। পিটের নাম কি, ডিসপোজাল পিট। পিটের নাম কি, ডিসপোজাল পিট। গর্ত কতটুকু গর্ত করতে হবে, 10 ফিট। হ্যাঁ 10 ফিট করলে সবচেয়ে ভালো। 10 ফিট গর্ত করে এটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে যদি নিরাপদ থাকতে চান মানুষ এবং এনিমেল সকলকে। ঠিক আছে, অ্যানিমেলকে তো সৃষ্টি করা হয়েছে মানুষের জন্যই। অ্যানিমেলকে সৃষ্টি করা হয়েছে কি অ্যানিমেলের জন্য না, মানুষের উপকারের জন্য। তাহলে মানুষ বেঁচে থাকতে হবে তো আগে। মানুষকে বেঁচে থাকার জন্য, মানুষকে সুস্থ থাকার জন্য, সুস্থ দুধ ডিম মাংস খাওয়ার জন্য, এবং মানুষ যাতে সুস্থ থাকে মেধাবী হয়, তাই না, এর জন্য কি করতে হবে, আমাদের ভালো ভালো প্রোডাকশন করতে হবে, ভালো ভালো ব্যবস্থাপনা নিতে হবে, তা নাহলে তো কোনো লাভ নাই। হুম, কারণ অ্যানিমেল হেলথের সাথে আমাদের হেলথ জড়িত আছে। অ্যানিমেল হেলথের সাথে অ্যানিমেল আমাদের হেলথ জড়িত, কারণ আমরা তো অ্যানিমেলের উপরে নির্ভরশীল, অ্যানিমেলের খাদ্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, অ্যানিমেলকে আমরা খাই, অ্যানিমেলকে আমাদেরকে খাই, আমরা অ্যানিমেলকে খাই। ঠিক আছে, অ্যানিমেল প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা নির্ভরশীল। তাহলে অ্যানিমেলের হেলথ সেফ তো আমরা সেফ, অ্যানিমেল হেলথ সেফ তো হিউম্যান হেলথ সেফ। তাহলে একটা একটা পরিপূরক না, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক না? তাহলে আমাদের এই পরিবেশের কিন্তু এরা কিন্তু মূল্যবান অংশ, আমাদের বেশি নিজেদের সেফটিনেসের জন্য, আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমাদের নিজেদের সুস্বাস্থ্যের জন্য। আমরা যদি ভালো খাবার খাই তাহলে কি আমাদের সন্তানরা কি মেধাবী হবে না, ভালো খেলে মেধাবী হবে না? আর যদি আমরা যদি ওই যে কি বলে অ্যান্টিবায়োটিক যুক্ত ডিম মাছ মাংস খাওয়াই তাহলে ভালো হবে, সন্তানরা হবে রোগা, মেধা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, বলবে কি ব্রেনে মাথায় পড়া ঢুকে না, আমার তো সারা বছরই অসুস্থ, বাচ্চা সারা বছরই অসুস্থ থাকে। কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে ভেজাল। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার, শরীরের রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, আমাদের বাচ্চাদের কি রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, কারণ হচ্ছে একটাই। আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমার বাচ্চারা আমি ইঞ্জেকশন দিয়ে আসছি ওই গরুকে, তাতে কি হয়েছে, আমার বাচ্চারা তো খাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ভাবে তো খাচ্ছে, কারো না কারো বাড়িতে গিয়ে খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দাওয়াত খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে, খাচ্ছে তো। হ্যাঁ, আপনি তো ভাবতেছেন তাহলে কি হইতে হবে, তাহলে সবাইকে সবার জায়গা থেকে কি সেফ থাকতে হবে এবং নিরাপদ কাজটাই করতে হবে, ভালো কাজটাই করতে হবে। হ্যাঁ, সঠিক কাজটা করতে হবে। সঠিক ভাবে যদি প্রয়োগ না করেন, সঠিক রুলস এন্ড রেগুলেশন না মানেন, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন কি অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এবং অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করারও কোনো ওষুধ পাবে না, কারণ ওই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু বডিতে রেজিস্টার হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। অতএব কি আমাদের এখন থেকে সচেতন হতে হবে। এই ডিজিটাল যুগে যদি কেউ সচেতন না হয়, হ্যাঁ, এখন মোবাইল খুললে সব দেখা যায়, সব বোঝা যায়, সব জানা যায়, তাই না, সত্য মিথ্যা সব, তাই না?
ভালো মন্দ সব জানা যায়। তাহলে আপনি যখন আপনার নিজের সন্তানের জন্য ভালো চিন্তা করবেন, পরের সন্তানের জন্য ভালো চিন্তা করবেন, তখন দেখবেন যে প্রকৃতপক্ষে আপনার আপনার ফ্যামিলির সন্তানের ভালো চিন্তা করেছেন। আর যখন আপনি 2 নম্বরে চিন্তা করবেন, দেখুন যে প্রকৃতপক্ষে কোনো না কোনো ভাবে আপনার সন্তানের উপর এসে পড়ছে। এটাই সিস্টেম, হ্যাঁ, চ্যানেল। তাহলে আমরা কি করলাম, এখন আমরা শিখবো কি ভ্যাকসিন, ভ্যাকসিনের কোয়ালিটি কিভাবে মেনটেন করা যায় নাকি। তাহলে ভ্যাকসিন যে আমরা যে ট্রান্সপোর্ট করবো, এই যে আমরা যে ভ্যাকসিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, তো আমাদের তো এগুলো তো সঠিক কি ব্যবহারের পদ্ধতিও জানতে হবে, আবার সঠিক প্রয়োগের পদ্ধতিও জানতে হবে। হ্যাঁ, সঠিক সঠিক পদ্ধতি জানতে হবে, ভ্যাকসিনটাকে কিভাবে সংরক্ষণ করবেন সংরক্ষণ পদ্ধতিও জানতে হবে, আবার ব্যবহার পদ্ধতিও জানতে হবে। কি ধরনের পদ্ধতি, 2 রকম ব্যবস্থাপনা জানতে হবে, একটা হচ্ছে ব্যবহার পদ্ধতিও জানতে হবে, সংরক্ষণ পদ্ধতিও জানতে হবে। তাহলে একটা যে কোনো অ্যানথ্রাক্স হোক, এফএমডি হোক, একটা ডিজিজ ডায়াগনোসিস করার জন্য পুরো সিস্টেমটা আপনার জানা হয়ে গেল না। প্রথমে আগে জানতে হবে ইন্ট্রোডাকশন, মানে ডিজিজটা কি, হ্যাঁ, তারপরে কি জানবেন এটার কারণ কি, কজ কি, তারপর জানবেন কি এটা ক্লিনিক্যাল সায়েন্স এন্ড সিমটমস, সিমটম জানবেন, তারপর জানবেন কি ডায়াগনোসিস, এটা কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন, কেস হিস্টোরি, তারপর টেন্টেটিভ ডায়াগনোসিস, কনফার্মেটিভ ডায়াগনোসিস, ল্যাব পর্যন্ত যেতে পারবেন, আবার পোস্টমর্টম করেও আপনি জানতে পারবেন। তারপরে কি ট্রিটমেন্ট, যখন রোগ ডায়াগনোসিস হয়ে গেলে আপনি কি করবেন, ট্রিটমেন্ট দিয়ে আপনার রোগ ভালো করতে হবে। আর রোগ ভালো করে যদি না মারা যায় অথবা যে কোনো হিতে বিপরীত হয় বা আউটব্রেক হয়, তাহলে কি করতে হবে, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, তাই না, প্রিভেনশন এবং কন্ট্রোল করতে হবে। আর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এই সিস্টেমগুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে কি হবে, একটা এলাকাকে খুব সহজে অতি দ্রুত আউটব্রেকে কন্ট্রোল করতে পারবেন, একটা ডিজিজকে কন্ট্রোল করতে পারবেন, আপনার খামারকেও একটা রোগ থেকে বা মহামারী বা বরফ থেকে বাঁচাতে পারবেন। আর এই জিনিসগুলো যদি না জানেন তাহলে কখনোই করতে পারবেন না। তাহলে একটা ডিজিজ ডায়াগনোসিস কিভাবে করতে হয়, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, ঠিক এই নিয়মে সব ডিজিজ করবেন, ঠিক আছে। ঠিক এই যে সিস্টেমগুলো দেখা দিলাম না, এই নিয়মে মাথায় রাখবেন যে এইভাবে আমাকে রোগটা ডায়াগনোসিস করতে হবে। এখন আমরা যেটা মেন পয়েন্ট আমাদের চলে যায় ভ্যাকসিন ট্রান্সপোর্ট এবং প্রিজার্ভেশন, না, তাহলে আমাদের শিখতে হবে যে ভ্যাকসিন কিভাবে আমরা ব্যবহার করব, ব্যবহার পদ্ধতি শিখতে হবে, আর এটা শিখতে হবে কি ভ্যাকসিন সংরক্ষণ পদ্ধতি, দুটাই শিখতে হবে। ভ্যাকসিন যদি আমরা সংরক্ষণ পদ্ধতি সঠিকভাবে না করি তাহলে কি হবে, ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিনের কোনো গুণাগুণ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ওই ভ্যাকসিন প্রয়োগ করে কি হবে, হইতে বিপরীত হবে, উল্টা আরো রোগ দেখা দিতে পারে। দেখবেন যে অনেক খামারে এসে কমপ্লেন করে, কি কমপ্লেন করে, ভ্যাকসিন দিয়েছে কিন্তু কোম্পানির ওষুধ কাজ করে না, ভ্যাকসিন কাজ করে না, একদম সোজা বলে দিবে যে কোম্পানির ওষুধ ভালো না, ভ্যাকসিন কাজ করে না। কিন্তু আসলে ভুলটা কোথায়, হয় সে সংরক্ষণে ভুল ছিল, আর নাহলে প্রয়োগে ভুল ছিল, দুইটার একটা। তাহলে এই দুইটা জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগের পদ্ধতিও সঠিক হইতে হবে, আর ভ্যাকসিন সংরক্ষণের পদ্ধতিও সঠিক হইতে হবে। এখন কোম্পানি তো আপনার গাড়ি দিয়ে সুন্দরভাবে দেওয়া যাবে আপনার দোকানে, আপনি গিয়া দোকানদারকে বলে ভাই আমার ভ্যাকসিন দেন, আপনি হাতে করে পকেটে করে নিয়ে গেলেন, কাজ হবে? নিয়ম কি, নিয়ম হচ্ছে হলে গিয়ে ভ্যাকসিনটা বের করবে, মনে করেন এটা ভ্যাকসিন, মনে করেন এটা কি ভ্যাকসিন, এটা ভ্যাকসিনের মাথা না, এই যে দেখেন এটা হলো মনে করেন ভ্যাকসিন, হ্যাঁ, এটা কি ভ্যাকসিনের এই যে মাথা, এটা মনে করেন ভ্যাকসিনের মাথা, তাই না, ধরবেন কোথায়, এখানে, আমি যেখানে ধরছি এখানে ধরবেন, তাহলে কি হবে, ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। আপনার হাতের গরম কত, শরীরের টেম্পারেচার কত, হ্যাঁ 98.4 বা 98.6, তাহলে 100 কাছাকাছি। আর এটা সংরক্ষণ করতে হয় কত, 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে, কোনো ভ্যাকসিন 0 ডিগ্রিতেও করে, মানে ডিপ ফ্রিজে, ঠিক আছে। আপনাদের বুঝতে হবে কোন ভ্যাকসিন কোন জায়গায় আপনাকে সংরক্ষণ করতে হবে, এটা জানতে হবে, ঠিক আছে। তাহলে ভ্যাকসিন কিন্তু এখানে ধরা যাবে না, ভ্যাকসিন ধরতে হবে এখানে, এইভাবে আমি যেভাবে ধরছি,
ভ্যাকসিন কিভাবে ধরতে হবে? এইভাবে তলে ধরবেন না, এই যে আপনার হাতের গরমে কি ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে, আপনার হাতের গরমে ভ্যাকসিন হয়ে যাবে। এখানেও ধরা যাবে না, এখানেও ধরা যাবে না, ধরতে হবে এইখানে, ঠিক আছে? ধরতে হবে এইখানে, এইখানে ধরে নিয়ে যে আপনাকে দোকানদার দিবে তাকেও কিন্তু এভাবে ধরতে হবে। সে যদি এইভাবে ধরে, নেন ভাই নেন, নিবেন না, ওই ভ্যাকসিন কাজ করবে না, ওই ভ্যাকসিন গেল গা ভাই, আপনি জানেনই না কিভাবে ভ্যাকসিন ইউজ করতে হয়। হ্যাঁ, আপনার তো এই ভ্যাকসিন কাজ করবে না, কাজ করবে না, ভ্যাকসিন ধরতে হবে এইভাবে নিয়ে, ওই যে থার্মোফ্লাক্সে নিবেন, বরফ দিয়ে নিবেন, বরফ দিয়ে থার্মোফ্লাক্সের ভিতরে ভালোভাবে নিবেন, যাতে কোনো রোদ আলো তাপ কোনো কিছু যাতে ওটাকে স্পর্শ করতে না পারে। আবার ঠিক ওইভাবে গিয়ে আপনার ফ্রিজে রেখে দিতে হবে। যে ভ্যাকসিন ডিপে রাখা সেটা ডিপে রাখবেন, যে ভ্যাকসিন নর্মালে রাখা সেটা নর্মালে রাখবেন। আর যদি ডিপেরটা ফ্রিজে রাখেন, ফ্রিজারটা নর্মালে রাখবেন, ফ্রিজারেটর রাখেন, তাহলে শেষ। ফ্রিজে, রেফ্রিজারেটর, কুলিং চেম্বার, একটা ফ্রিজ চেম্বার। ফ্রিজের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে কুলিং চেম্বার আর একটা হচ্ছে ফ্রিজিং চেম্বার। ফ্রিজিং চেম্বার যেটা বরফ হয়, আর কুলিং চেম্বার যেটা হচ্ছে নর্মাল, নর্মাল ঠান্ডা থাকে, ঠিক আছে? ফ্রিজের ব্যবহার শিখতে হবে, জানতে হবে। অনেকে ফ্রিজের ব্যবহার জানে না, কুলিং চেম্বার কোনটা বুঝে না, ফ্রিজ কোনটা বুঝে না, মনে করে সব একই, সব একই, ঠিক আছে? সব এক না। রেফ্রিজারেটর হচ্ছে নিচেরটা কুলিং চেম্বার, আর উপরটা হচ্ছে ফ্রিজ, যেটাকে আমরা বলি ডিপ ফ্রিজ, যেটাকে আমরা বলি ডিপ, ডিপ বলি। এগুলো কিন্তু জানতে হবে, শিখতে হবে। আবার এখন আমি বলেন আপনি খামারে নিয়ে গেলেন, আজকে আপনি ভ্যাকসিন করবেন, তাহলে সিস্টেম কি? ভ্যাকসিন করার সিস্টেম কি? বের করার সিস্টেম কি? মনে করেন এখানে বালতিতে পানি নিলেন, 10 লিটার পানি নিলেন, এই যে ভায়ালটা আছে না, এই যে ভায়ালের মুখটা খুলবেন, মুখটা কিন্তু এখানে ধরা যাবে না, মুখ, মুখ খুলে দিবেন, মুখ খুলে এই ভ্যাকসিনটা নিয়ে ওই বালতির ভিতরে ডুবাই দিবেন। হ্যাঁ, বালতির ভিতরে ডুবাই দিলে পানি ঢুকে গেল না, ও গলে বের হয়ে আসবে, বুঝতে পারছেন? আর যদি আপনি ইঞ্জেকশনের মাধ্যমে করেন, হ্যাঁ, তাহলে কি করতে হবে? সিরিঞ্জ দিতে হবে, পানি ভায়াল, ডিস্টিল ওয়াটার নিতে হবে, ডিস্টিল ওয়াটার নিয়ে পরিষ্কার পানি, ডিস্টিল ওয়াটার, যেটার মধ্যে কি হয় না কোনো প্রকার ক্লোরিন আয়োডিন কোনো কিছুর জন্য না থাকে, একবারে ক্লোরিন মুক্ত, মিনারেল মুক্ত, ডিস্টিল ওয়াটার নিতে হবে, নিয়ে সিরিঞ্জের ভিতরে উঠাবেন, সিরিঞ্জের উঠানে এইখানে এই ইয়ার ভিতর দিয়ে কি ভায়ালের ভিতর দিয়ে পুশ করে দিয়ে দিবেন, পুষে দিলে ট্যাবলেটটা গলবো না, গলবেন, ট্যাবলেটটা কিন্তু গলে যাবে, কিন্তু গলানোর সময় কি আপনার সিস্টেম কি, সিস্টেম কি গলার, এখন কিন্তু ট্যাবলেট গলে গেল, সিস্টেম কি এটা করবেন, এটা করবেন না, না ঝাঁকানো না, এটাকে বলে শেকিং, এটা কি না ঝাঁকাবেন না, কি করবেন? শেকিং। এই যে এই মাথায় ধরবেন, এই মাথায় ধরবেন, কি এই যে 8 নট, 8 নট, ঠিক আছে? 8 লেখে না, এরকম 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 8 লেখে না আমরা, একবার সামনে উপরে, এটাকে বলে 8 নট। এত মজার পড়া, তো ঘুমাবেনি, মজার পড়া শুনলে ঘুমাবেনি। 8 নট, হ্যাঁ 8 নট, আমরা এরকম লিখি না, 8 লিখে না, এরকম ঘোরাই, এরকম, মানে হচ্ছে একবার এরকম আর একবার এরকম, এটা করা যাবে না, এটা করা যাবে না, ঝাঁকি দেওয়া যাবে না, কি করতে হবে? শেকিং। এই যে, ঠিক আছে? অথবা 8 নট, ঠিক আছে? 8 নট, এইভাবে মিক্সচার করতে হবে। তারপর আপনি ভালটা ওখানে ছেড়ে দিলেন, অথবা সিরিঞ্জ দিয়ে উঠায়, পুরোটা উঠায় আপনি পানিতে ছেড়ে দিলেন, যেভাবে করুন, অথবা ইঞ্জেকশন করলেন, কোনোটাকে ইঞ্জেকশন করা হয়, তাই না? সিরিঞ্জে নিয়ে নিয়ে গুলানোর পরে সিরিঞ্জে নিয়ে নিয়ে ইঞ্জেকশন করা হয়, কিন্তু ওইটা করা যাবে না, তাহলে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে গেল। এই যে আপনাকে সুন্দর সুন্দর পদ্ধতি শিখিয়ে দিলাম। তাহলে গুণগত মান ঠিক রাখতে হবে, তাই না? আর ছোট ছোট আইস বক্স, এটা তো বলা হয়ে গেছে, তাই না? সংরক্ষণ পদ্ধতি, তাহলে কি, এই যে দেখেন কি কি টিকা আপনি সংরক্ষণ করবেন: রিন্ডারপেস্ট, পিপিআর, গোট পক্স, রেবিস, এগুলো হচ্ছে কি ডিপ ফ্রিজে, এগুলো কোথায় রাখবেন? ডিপ ফ্রিজে। আর নর্মাল ফ্রিজে রাখবেন কোনটা? তরকা, গলা ফুলা, বাদলা, খোরা রোগ। নর্মাল ফ্রিজে কি কি? তরকা মানে অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স, গলা ফুলা,
তারপর বাদলা, খুরা রোগ, এগুলো রাখবেন কোথায়? নর্মাল ফ্রিজে, 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এগুলো টিকা কিন্তু ডিপ ফ্রিজে রাখলে কি হবে? নষ্ট হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে কোনটা কোনটা রাখতে পারবেন? রিন্ডার পেস্ট, পিপিআর, ছাগলের পিপিআর, ছাগলের বসন্ত, তারপর রেবিস, এগুলো ডিপ ফ্রিজে রাখা যাবে। সঠিক পদ্ধতিতে আপনি সঠিক তাপমাত্রায় যদি না রাখেন তাহলে ভ্যাকসিন শেষ, তো উল্টা রিয়েকশন হবে। তাহলে আর ভ্যাকসিনের গায়ে এবং বোতলের গায়ে কি লেখা থাকে? সংরক্ষণ পদ্ধতি এবং ভ্যাকসিন দেওয়ার নিয়মাবলী থাকে। এই নিয়মাবলীগুলো কি আপনাকে জানতে হবে। এই নিয়মাবলী কি আপনাকে জানতে হবে। বেড়ে গেছে, ওদের আর জানার দরকার নেই, পণ্ডিত হয়ে গেছে। এই নিয়মাবলী কি আপনাদের জানতে হবে এবং এক্সপায়ার ডেটও জানতে হবে। এক্সপায়ার ডেটও কিন্তু বোতলের গায়ে লেখা থাকে, দেখতে হবে, দেখে নিতে হবে। না দেখে নিবেন, আপনার কাছে বিক্রি করে ফেললো, আপনি কি দোকান থেকে নেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে যে কয় তারিখে তৈরি হয়েছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ডেট যেটা তৈরি হয় সেটাকে কি বলে? ম্যানুফ্যাকচারিং ডেট। আর যেটা ডেট ওভার হয়ে যায় সেটা হলো কি বলে? এক্সপায়ার ডেট। এই দুইটা ডেট দেওয়া থাকবে, এই ডেটগুলো সময়সীমা আপনাকে জানতে হবে, ঠিক আছে? তারপর চলে গিয়ে এবং যে চলে গিয়ে এবং সুস্থ সুস্থ অসুস্থ গরুকে কি ভ্যাকসিন দেওয়া যাবে? অ্যানিমেলকে, অসুস্থ অ্যানিমেলকে ভ্যাকসিন দেওয়া যাবে না। দিতে হবে কি? সুস্থ অ্যানিমেলকে। অসুস্থ অ্যানিমেলকে ভ্যাকসিন দিলে তো তাকে আপনি আরো অসুস্থ করে দিবেন, কারণ ওটা তো জীবাণু। অ্যানিমেলের শরীরে যদি ইমিউনিটি নাই থাকে তাহলে কি ওই জীবাণু ধকল নিতে পারবে? কখনোই ধকল নিতে পারবে না, উল্টা আরো সে রোগাক্রান্ত হবে। এই জন্য কি করতে হবে? যদি অ্যানিমেল অসুস্থ হয়ে যায় তাকে সুস্থ করে তারপর ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর কি করতে হবে? বিভিন্ন ধরনের সরঞ্জামাদি সম্পর্কেও আপনার, যেমন টিকা দানকারী, যেমন ভ্যাকসিনেটর। টিকা দানকারীকে কি বলে? ভ্যাকসিনেটর। যে ভ্যাকসিন দেয় তাকে কি বলে? ভ্যাকসিনেটর। তারপর টিকাদান সরঞ্জাম, সিরিঞ্জ, সুচ, মেশিনের পাত্র, ডিস্টিল ওয়াটার, ফোটানোর পাত্র ইত্যাদি এলাকা কি এগুলা কি ঠিক মতো কি করতে হবে? স্যানিটাইজেশন করতে হবে। এগুলা কি জীবাণুমুক্ত রাখতে হবে, স্যানিটাইজেশন করতে হবে এবং তাদের সঠিক ব্যবহারও জানতে হবে, বুঝতে পারছেন? টিকা বীজের নাম, রোগের নাম, প্রদানের স্থান, কোন জায়গায় দিবেন, চামড়া নিচে দিবেন না মাংসের নিচে দিবেন, এগুলা কিন্তু নিয়মকানুনগুলা একটা টিকার সমস্ত নিয়মগুলো জানতে হবে। মাংসটা যদি চামড়া নিচে দেন হবে? চামড়াটা যদি মাংসে দেন হবে? কি হবে? ঘা হয়ে যাবে, ঘা, পোড়া, গ্যাংগ্রিন হয়ে যাবে, অ্যাবসেস হয়ে যাবে, মারাও যেতে পারে। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে মারাও যেতে পারে। তাহলে কি করতে হবে? কোন অ্যানিমেলকে দিবে? ছাগলকে দিবে না গরুকে দিবে? এটা লেখা থাকবে, ভাইলের গায়ে লেখা থাকবে। তারপর কি বয়স লেখা থাকবে, কোন বয়সে দেওয়া যাবে, দিতে হবে, কোন সময় দিতে হবে, কোন সময় দিতে হবে এবং কত ওজনে দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে। হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে। আর এটা কি আর জানতে হবে কি কোন জায়গায় দিতে হবে, চামড়ার নিচে, মাংসের নিচে, এটা আমাকে রগে, এটা 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 জানতে হবে। এটা জেনে বুঝে তারপর ভ্যাকসিন দিতে হবে, প্রয়োগ করতে হবে। এখন আমাদের আউটব্রেক হয় কি কি রোগ? মেইন রোগ কয়টা? 7টা রোগের আউটব্রেক হয়, লিখে রাখেন, মনে রাখেন। অ্যানথ্রাক্স, তরকা, বাদলা, বিকিউ, ব্ল্যাক কোয়ার্টার, যেটা চলে গিয়ে যে কোয়ার্টারে বা পায়ে কি হয়? কালো হয়ে যায়, মাংস পচে যায়। তারপরে হচ্ছে গলা ফোলা, এইচএস, হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া, এটাও কি ব্যাকটেরিয়াল ডিজিজ। গো বসন্ত, ঠিক আছে, কাউপক্স। তারপর খুরা রোগ, এফএমডি। এফএমডি তো মোটামুটি সবারই হয়, তাই না? খুরা রোগ, এফএমডি, জলাতঙ্ক, রেবিস। রেবিস তো মোটামুটি সবারই হয়। রেবিস কি? কুকুরের কামড়ে, হ্যাঁ, জলাতঙ্ক রোগ হয়, কুকুরের কামড়ে রোগ হয়, তাই না? এনিমেলকে কামড় দিলে এই রোগ হয়। এই জন্য যাতে কামড় দিলে রোগ না হয়, জন্য আগেও ভ্যাকসিন দিয়ে রাখা যায়। আর কুকুরকে তো অবশ্যই দিতে হবে। এবং আমাদের অ্যানিমেল কি, আমাদের চারপাশেই তো বসবাস করে কে? কুকুর বসবাস করে না? কেন আমরা কুকুরকে দিব? কারণ ওরা তো আমাদের আশেপাশেই থাকে, ওরা আমাদের প্রতিবেশীর মতো, ওরা আমাদের পরিবেশের অংশ, অংশটা
আমাদের মনে করতে হবে আমাদের পরিবারের সঙ্গে আমাদের মেম্বার, তবে ওদেরও কিন্তু সুস্বাস্থ্য দরকার আছে। এটা কে নিবে? আপনি আপনার আশেপাশে কুকুরকে নিবেন, আপনি আপনাদের আশেপাশে কুকুরকে নিবেন। এভাবে যদি প্রত্যেক মানুষ তার আশেপাশে কুকুরের স্বাস্থ্য রক্ষা করে তাহলে কি আপনার স্বাস্থ্য রক্ষা হবে? হ্যাঁ, কারণ ওদেরকে যদি আপনার আশেপাশে যারা ওদেরকে তো খাবার দেন, জোঠা দেন না, জোঠা খাবার দেন না, ওদের খাবারের সাথে একটু কৃমির ওষুধ দিয়ে দিলেন, ওরা কি কৃমি মুক্ত থাকলো। ওদের হ্যাঁ, এত রোগ জানে কি করবেন? 7টা মেন এই 7টা জানেন আগে আগে এই 7টা রোগ জানেন যেটা সবসময় হয়, আউটব্রেক হয়। ঠিক আছে, এই ডিজিজ গুলো সবসময় আউটব্রেক হয়, রেগুলার হয়, প্রতি বছর হয়, এবং এগুলার উপরেই ভ্যাকসিন দেওয়া হয় সরকারি এবং বেসরকারি ভাবে। বুঝতে পারছেন? এবং এগুলোই মেনটেন করতে হবে। আগে এগুলোই মেনটেন করেন, এগুলোই ব্রেনের ভিতরে ঢুকান আগে, তারপরে তো অন্যগুলো চিন্তা, তারপর আর কত চিন্তা হবে, হ্যাঁ এরপর আর কি হতে পারে তখন জানার আগ্রহ পাবে। আগে এগুলো মাথায় ঢোকান। ঠিক আছে, এই রোগগুলো আগে প্রিভেন্ট করা শিখেন আপনার আশেপাশে। হ্যাঁ, লেখেন। হ্যাঁ, আউটব্রেক ডিজিজেস। ও ইউটিউব মুখে মুখে বলতেছি, দেখেন, আউটব্রেক ডিজিজেস, তাই না? এগুলো ইনফেকশাস আবার কি কন্টাজিয়াস, দুইটাই, তাই না? ইনফেকশাস, কন্টাজিয়াস, আবার কি এগুলো কি জুনোটিক, তাই না? এগুলো কোনোটা কি জুনোটিক ডিজিজ, মানে কি এনিমেল থেকে মানুষে, মানুষ থেকে এনিমেলে ছড়ায়, আবার ছোঁয়াচের মাধ্যমে ছড়ায়, তাই না? আবার ইনফেকশন, ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়, আবার আউটব্রেক হয়, মানে এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে পড়ে, মরক আকারে, মহামারী আকারে ছড়িয়ে পড়ে। তাহলে কি কি রোগ? মেইন হচ্ছে ক্যাটেলের মেইন 7টি রোগ কি? অ্যানথ্রাক্স মানে কি তরকা, এটা কি ব্যাকটেরিয়া, তাই না? এটা কি সংক্ষেপে লিখলাম ব্যাকটেরিয়া, বিএসসি ব্যাক মানে ব্যাকটেরিয়া। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বাদলা, বাদলা মানে ব্ল্যাক কোয়ার্টার, ব্ল্যাক সিকে ব্ল্যাক, QUARTER কোয়ার্টার, BLACK ব্ল্যাক কোয়ার্টার, বাদলা। সংক্ষেপে কি? বিতে ব্ল্যাক, কিউতে কোয়ার্টার, ব্ল্যাক কোয়ার্টার, কিউ বা ব্ল্যাক লেগ যেহেতু পায়েও হয়, তাই না? শুধু কোয়ার্টারে হয় না, এটাও কি ব্যাকটেরিয়া ডিজিজ, তাই না? 3 নম্বর কি? গলা ফোলা হ্যামোরেজিক এইচএস ডিজিজ, মানে হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া, গলা ফোলা রোগ, গলা ফোলা রোগ। এটাও কি ব্যাকটেরিয়া, এটাও কি ব্যাকটেরিয়া, এটারও কিন্তু ভ্যাকসিন আছে, তাই না? এই সবগুলোর কিন্তু ভ্যাকসিন আছে, ব্যাকটেরিয়া কিন্তু তারপর ভ্যাকসিন আছে। এটা সংক্ষেপের নাম কি? হ্যামোরেজিক, HIE হ্যামো ডাবল আর HAGIC হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া, ACP সেপ্টিসেমিয়া। এই কারণে মারা যায় যেহেতু সেপ্টিসেমিয়া হয়ে যায়, তাই না? ব্লাডে ইনফেকশন হয়ে যায়, ব্লাডে ইনফেকশন হলে কি বলে? সেপ্টিসেমিয়া। তারপর 4 নম্বর কি? কাউপক্স বা গোটপক্স, কাউপক্স গোটপক্স, এটা কি ভাইরাস, এটা হলো ভাইরাস, এটা কি ভাইরাস, এগুলো কিন্তু মরক আকারে ছড়ায়। তারপর কি? FMD ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, কি বলে? খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, ফুট অ্যান্ড মাউথ, মাউথ মানে কি মুখ, ডিজিজ, ফুট মানে কি পা, ফুট মানে কি পা, পায়ে ক্ষত হয়, মুখেও ক্ষত হয়। তারপর কি? রেবিস, উপরেটা লিখছেন না? হ্যাঁ, আচ্ছা 6 নম্বর কি? রেবিস, রেবিস মোটামুটি সব এনিমেলে হয়, তাই না? ডগ কামড়ালে অথবা লালাতে। গলা ফুলা রোগ, ব্যাকটেরিয়া, সংক্ষেপে ব্যাকটেরিয়া লিখছি, এত লেখা যাবে না। হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া, এইচ এ হ্যামোরেজিক, এ সেপ্টিসেমিয়া। তারপরে চলে গিয়ে পিপিআর, 7 নম্বর কি? পিপিআর, এটা কার হয়? ছাগলের, গরুর হয় রিন্ডার পেস্ট, গরুর নাম হলো রিন্ডার পেস্ট,
গরুটার নাম হলো রিন্ডারপেস্ট। একই 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 ভাইরাস দ্বারা হয়। এটা হলো ক্যাটেল, একই ভাইরাস দ্বারা হয়। ঠিক আছে, গরুতে হয় রিন্ডারপেস্ট, ডিজিজ একই, ভাইরাস একই, হ্যাঁ ভাইরাস একই, কিন্তু ছাগলের ক্ষেত্রে পিপিআর, গরুর ক্ষেত্রে রিন্ডারপেস্ট। এটা কি ভাইরাস, এটা কি রেবিস, কি ভাইরাস, রেবিস কি ভাইরাস, মৃত্যু নিশ্চিত। এগুলাতে কি মৃত্যু নিশ্চিত, রেবিসে তো কোনো চিকিৎসাই নাই না, মৃত্যু। যদি কামড় দেয় 72 ঘন্টার মধ্যে যদি ভ্যাকসিন না দেয় তাহলে মৃত্যু। তারপরে গ্যারান্টি দেওয়া যাবে না, গ্যারান্টি দেওয়া যাবে না। ঠিক আছে, এটাকে 6 মাস পরেও যদি আজকে কামড় দিছে বা আচর দিছে 6 মাস পরেও এত মারাত্মক। হ্যাঁ হ্যাঁ, অতএব এইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু কি খেয়াল রাখতে হবে। হয়েছে লেখা, পিপিআর গোট ভাইরাস, গোটের ছাগলের হয়, এটা ভাইরাস রোগ। রিন্ডারপেস্ট ক্যাটেলে হয়। ওকে ফাইন, এখন আমরা একটু একটু করে শিখে ফেলবো কোন বয়সে কোনটা দিতে হয়, তাই না? এই প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি করতে হবে কখন? ডিসেম্বর মাসে, সবচেয়ে ভালো নিরাপদ। কোন মাসে করা নিরাপদ? ডিসেম্বর মাসে। স্টেপ বাই স্টেপ করে ফেলবেন, 4 সপ্তাহে 4টা দিয়ে ফেলবেন, 4 সপ্তাহে 4টা দিয়ে দিবেন এই ভ্যাকসিন, 4 সপ্তাহে 4টা দিয়ে দিবেন। যেমন এই সপ্তাহে যদি অ্যানথ্রাক্স দেন, দ্বিতীয় সপ্তাহে দিবেন কি, দ্বিতীয় সপ্তাহে দিলেন এফএমডি, তাই না? তারপর দিয়ে দিলেন এইচএস, তারপর দিয়ে দিলেন বিকিউ। এটা হলো মেইন, এই 4টা মেইন, এই 4টা দিতেই হবে। ডিসেম্বর মাসে প্রোগ্রাম করবেন প্রতি বছর, ডিসেম্বর মাসে প্রোগ্রাম করলে আগামী 1 বছর নিরাপদ। তার মধ্যে বিকিউ দিতে হয় 2 বার, এটাও 2 বার। হ্যাঁ বিকিউ, আর বর্ষার সময় আবার দিবেন। কখন? বর্ষার সময়। বিকিউ হয় কখন? বাদলা রোগটা হয় বর্ষার সময়। বাদলা রোগ কখন বেশি হয়? বর্ষার সময়। এই জন্য কি করতে হবে? বর্ষার সময় আরেকবার দিতে হবে। ডিসেম্বরে দিলেন, আরেকবার বর্ষার সময় দিবেন, বর্ষার আগেটা দিবেন। ঠিক আছে, তাহলে এই 4টা রোগ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং কোনটা কোন মাসে দিবেন? হ্যাঁ, অ্যানথ্রাক্স কোন মাসে দেওয়া ভালো? 6 মাস বয়সে। অ্যানথ্রাক্স 6 মাস বয়সে, 6 মাস বয়স থেকে একটা গরু আনার পরে, বাছুর আনার পরে 6 মাস বয়সে কি দিয়ে দিবেন? অ্যানথ্রাক্স দিয়ে দিবেন। 6 মাস বয়সে অ্যানথ্রাক্স দিয়ে দিবেন। এইচএস গলা ফোলা রোগ 6 মাস বয়সে, গলা ফোলা 6 মাস বয়সে। আর এফএমডি 4 মাস বয়সে। বুঝছেন? 4 মাস বয়স থেকে শুরু করবেন, কিন্তু বছরে 2 বার। 4 মাস বয়স থেকে শুরু করবেন, বছরে 2 বার। অ্যানথ্রাক্স 6 মাস বয়স থেকে শুরু করবেন দেওয়া, বছরে বছরে 1 বার। অ্যানথ্রাক্স বছরে 1 বার। ঠিক আছে, এটা দিতে হবে কি বছরে 1 বার, 1 ইয়ার। আর হলো 2 বার, 2 টাইমস, বছরে 2 বার। আর এইচএস বছরে 2 বার, বিকিউ বছরে 2 বার। না, এইচএস বছরে 1 বার দিলে হবে, বছরে 1 বার, 1 ইয়ার। ঠিক আছে, বছরে 1 বার। তারপর হচ্ছে রেবিসও বছরে 1 বার। রেবিস, রেবিস কি বছরে 1 বার। এবং দিবেন কোন মাস বয়স থেকে? 3 মাস বয়স থেকে দেওয়া যায়। না না, সাপের কামড় তো আলাদা, আলাদা ভেনম, অ্যান্টি ভেনম। সাপের কামড় হচ্ছে অ্যান্টি ভেনম, অ্যান্টি ভেনম। সাপের বিষের নাম হচ্ছে অ্যান্টি ভেনম। ঠিক আছে, আগে দিবেন, সমস্যা কি? কিছু হবে না। অ্যান্টিডট বলে ওটাকে, বলে অ্যান্টিডট, অ্যান্টিডট। সাপের কামড় দেওয়ার পরে যে দেওয়া, এটা হলো অ্যান্টিডট, অ্যান্টিভেনম। ঠিক আছে, জ্বলন্ত গরু কি 3 মাস বয়স থেকে দেওয়া যায়, 3 মাস বয়স থেকে দেওয়া যায়। আর ছোট অ্যানিমেল হলে কুকুর বিড়াল
3 সপ্তাহ। হ্যাঁ কত 3 সপ্তাহ বয়সে দেওয়া যায় না, 3 সপ্তাহ না, 3 মাসে ঠিক আছে, 3 মাসে দিতে হয়, 3 সপ্তাহ না, 3 মাস, 3 মাস বয়স থেকে শুরু করতে হবে রেবিসে। আচ্ছা তারপর আমি আরেকবার মুখে মুখে বলে দিই, আপনি লেখেন। অ্যানথ্রাক্স দিয়ে শুরু করেন। উল্টা হয়ে গেছে। অ্যানথ্রাক্স দিয়ে শুরু করেন। অ্যানথ্রাক্স কি? এটা কিন্তু সরকারি ভ্যাকসিন, এটা কিন্তু বেসরকারি ভ্যাকসিন নাই, বুঝতে পারছেন? এটা কি করতে হবে? 6 মাস বয়স হলেই দিতে হবে। এবং গর্ভবতী গাভীকে কি দিতে পারবেন? দিতে পারবেন না। গর্ভবতী গাভীকে দেওয়া যাবে না। এবং 1 মিলি করে দিতে হবে, 1 মিলি। আর যদি বাছুর হয় আর ছাগল হয় তাহলে হাফ মিলি। বড় গরুকে 1 মিলি, আর বাছুর আর ছাগল হলে হাফ মিলি দিতে হবে। এবং কোথায় দিতে হবে? চামড়ার নিচে, ঘাড়ের চামড়ার নিচে। কোথায় দিবেন? চামড়ার নিচে। আর বাদলা রোগ দিবেন বছরে 2 বার। 4 মাস বয়স থেকে শুরু করবেন। 4 মাস বয়স থেকে শুরু করবেন। এবং এটা কি? বাদলা রোগটা একমাত্র রোগ যেটা অ্যাডাল্ট অ্যানিমেলে দেওয়া লাগে না। মানে বয়স যদি 2.5 বছর বা 2 বছর উপরে হয়ে যায়, 2.5 বছর উপরে হয়ে যায়, তাহলে আর এই অ্যানিমেলকে দেওয়া লাগবে না। কারণ এই রোগটা বড় অ্যানিমেলে হয় না, এর মধ্যে শুধুমাত্র বাছুরে হয়। এটি শুধুমাত্র কি ছোট অ্যানিমেলে বা বাছুরে হয়, যে অ্যানিমেলের বয়স কি 2.5 বছরের নিচে। আমরা সাধারণত 6 মাস থেকে 1.5 বছরের ভিতরেই এই রোগটা দেখা দেয়। ক্লিয়ার? তারপর লাগে গলা ফোলা রোগ কি? এটা কি? এটাও কিন্তু গর্ভবতী গাভীকে দেওয়া যাবে না। অ্যানথ্রাক্সও দেওয়া যাবে না, এইচএসও দেওয়া যাবে না, গর্ভবতী গাভীকে দেওয়া যাবে না। এবং বছরে 1 বার। এটা কবার দিতে হবে? বছরে 1 বার দিতে হবে। অ্যানথ্রাক্সও বছরে 1 বার। বিকিউ হচ্ছে লাগে বছরে 2 বার। হ্যাঁ, ব্ল্যাক কোয়াটার বছরে 2 বার, কিন্তু 2.5 বছরের ভিতরে দিলেই হবে, বড় অ্যানিমেলে দেওয়া লাগবে না। আর লাম্পি এখন বড় সমস্যা কি? লাম্পি ডিজিজ। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, লাম্পি ডিজিজ। ডিজিজ কিন্তু আরেকটা যুগ হবে 8 লাম্পি, এরকম কিন্তু আউটব্রেক ডিজিজ। হ্যাঁ, লিখে রাখেন, ভালো কথা। আউটব্রেক ডিজিজ 8 নম্বর আউটব্রেক। এটাও কিন্তু খুবই মারাত্মক বর্তমান সময়ের। হ্যাঁ, বর্তমান সময়ে এই রোগটা খুবই সময়। এবং এটা কি? লাম্পি ডিজিজের নাম লাম্পি ভ্যাকসিন। ডিজিজের নাম হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। সমস্ত শরীরে গোটা গোটা হয়। এটা কি কখন দিতে হয়? গরমের শুরুতে। তার মানে ডিসেম্বরে দিয়ে দেয় ভালো। তাহলে কি ডিসেম্বরে দিয়ে দেয় ভালো না? অপারেশন কেন করবেন? না, কোনো লাভ নাই। ভ্যাকসিন দিতে হবে, ভিতর থেকে দিতে হবে। অনেক সময় গোট পক্স, ছাগলের পক্স আছে না, ওইটা দিয়েও করলেও হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। আবার ওই গরুর শরীর থেকে ব্লাড নিয়ে যদি আবার ওই গরুতেই মাংসে পুশ করেন, তারপরে ভালো হয়ে যায়। এটা বলে অটো ইমিউন ডিজিজ। এটা বলে অটো ইমিউনিটি বলে। মানে ওই গরুর রক্ত নিয়ে ওর শরীরের মাংসে পুশ করে দিবেন। হ্যাঁ, এটা বলে অটো ইমিউনিটি ডিজিজ। যদি ভ্যাকসিন পাইলেন না, তাহলে আপনি এই কাজ করতে পারবেন। মানে ওর জীবাণু দিয়ে ওর অ্যান্টিবডি তৈরি করা, ভ্যাকসিন করা, বুঝছেন? এটা হচ্ছে আপনার নিচে দিতে হবে 1 মিলি করে। অ্যানথ্রাক্স দিতে হবে 1 মিলি করে, বিকিউ দিতে হবে 5 মিলি করে, আর গলা ফোলা দিতে হবে 2 মিলি করে, বুঝতে পারছেন? আর এফএমডি দিতে হবে কি 3 মিলি করে। এফএমডি আবার কোয়ালিটি আছে, মনোভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, বুঝছেন? মনো মানে হচ্ছে একটা জীবাণু দিয়ে তৈরি, বাইভ্যালেন্ট মানে 2টা জীবাণু দিয়ে তৈরি, ট্রাই মানে 3টা জীবাণু দিয়ে। এটা আবার ডোজের হিসাব আছে। মনো হলে 3 মিলি, আর বাইভ্যালেন্ট হলে 6 মিলি, আর ট্রাইভ্যালেন্ট হলে 9 মিলি। এইভাবে ডোজ দিতে হবে। এবং 4 মাস বয়স থেকে শুরু করতে হবে দেওয়া, বছরে 2 বার। বছরে কয়বার? 2 বার। এবং গর্ভবতী গাভীকে দেওয়া যাবে। জি, এফএমডি গর্ভবতী গাভীকে দেওয়া যাবে। না দিলে বাচ্চা মারা যায়। বাচ্চার একটা ডিজিজ হয়, নাম কি? টাইগার হার্ট ডিজিজ। মানে বাচ্চার হার্ট কি হয়? টাইগারের মতো। বাচ্চার হার্ট ওর টাইগারের যেমন ডোরাকাটা দাগ থাকে না, হার্টের উপর এরকম ডোরাকাটা দাগ করে। এই জন্য এর নাম কি? টাইগার হার্ট ডিজিজ। ডিজিজের নাম কি?
টাইগার হার্ট ডিজিজ, এটাকে বলে টাইগার হার্ট ডিজিজ বাছুরে, এই জন্যই প্রেগনেন্ট অবস্থায় দিতে হবে, তাহলে বাছুর ভালো থাকবে, সুস্থ থাকবে, এই টাইগার হার্ট ডিজিজে মারা যাবে না। দেখা যায় অনেক সময় মায়ের এফএমটি হলে বাচ্চা এই টাইগার হার্ট ডিজিজে মারা যায়। এরপর হলো কি রেবিস। রেবিস কি? রেবিস দুইটা, একটা হচ্ছে কামড় দেওয়ার আগে প্রি এক্সপোজার ভ্যাকসিন, আর এটা হলো পোস্ট এক্সপোজার ভ্যাকসিন, কামড় দেওয়ার পরে। প্রি এক্সপোজার ভ্যাকসিন আর এটা হলো পোস্ট এক্সপোজার ভ্যাকসিন। প্রি এক্সপোজার কি 3 মিলি 3 জায়গায় দিতে হবে, 3 মিলি করে 3 জায়গায় দিতে হবে, 1 মিলি করে 3 সাইডে দিতে হবে, সামনে 2 হাতে, পিছনে 2 পায়ে দিলেন, আবার সামনে 1 পায়ে দিলেন, এটা হলো 3 জায়গায়। 3 জায়গায় সিলেক্ট করে দিতে হবে, পুরোটা কিন্তু 1 জায়গায় দিলে হবে না, 3 জায়গায় 1 মিলি করে 3 জায়গায় দিতে হবে, ঠিক আছে? 6 মাস বয়স থেকে যে কোনো গাভীকে দেওয়া যাবে এবং গর্ভবতী গাভীকে দেওয়া যাবে, গর্ভবতী গাভীকে দেওয়া যায়, এবং একবার দিলে কত বছর থাকে? 1 বছর, 1 বছর প্রতিরোধ ব্যবস্থা থাকে। আর যদি কামড় দেয়, কামড় দেওয়ার পরে কি ভ্যাকসিন দেয়, ওর নাম কি? পোস্ট এক্সপোজার ভ্যাকসিন, এর নাম কি? পোস্ট এক্সপোজার ভ্যাকসিন। এটা ভ্যাকসিন কিন্তু দিতে হয় কতবার? 3 বার, কমপক্ষে 3 থেকে 4 বার দিতে হয়। কিরকম? মানে আজকে দিলেন 0 ডে, আজকে কামড় দিছে, আজকে দিলেন, আবার 7 দিন পরে দিবেন, আবার আবার 14 দিন পরে দিবেন, অথবা আবার 21 দিন পরে দিবেন। হ্যাঁ, প্রতি সপ্তাহে একবার, ঠিক আছে? 3টা ডোজও করা যায়, 4টা ডোজও করা যায়। এটার লগে আপনার ভ্যাকসিনের গায়ে নির্দেশিকা দেওয়া থাকবে। 0 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন, আবার কোনোটা আছে 0 দিন, হ্যাঁ 28 দিন, আবার কোনোটা আছে 0 দিন, 14 দিন, 28 দিন। বুঝতে পারছেন? ভ্যাকসিনের গায়ে যে নির্দেশিকা দেওয়া থাকবে সেভাবে করবেন। এটা হলো পোস্ট এক্সপোজার। পোস্ট এক্সপোজার মানে হচ্ছে কামড় দেওয়ার পর। কুকুর যদি কামড় দেয়, কামড় দেওয়ার পরে ভ্যাকসিন করবেন। আর প্রি এক্সপোজার কামড় দেওয়ার আগে, মানে কুকুর কামড় দিলেও তার কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? 1 বছর নিরাপদ, কিন্তু প্রতি বছর দিতে হবে। কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে, মেয়াদের আগে যদি কামড় দেয়, শেষ, তার লাভ হবে না কোনো। তাহলে কি করতে হবে? পোস্ট এক্সপোজার ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে? এরকম করতে হবে। এরকম ছাগলেরও অনেক রোগ, ছাগলেরও ভ্যাকসিন দিতে হবে। পিপিআর, খোরা রোগ, গোট পক্স, রেবিস, অ্যানথ্রাক্স, গলাফোলা, টিটানাস, ব্রুসেলোসিস, এন্টেরোটক্সিমা, কন্টাজিয়াস একদম, এগুলোরও ভ্যাকসিন আছে। তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বলেন তো? অ্যাবর্শন হয়ে যায়, ব্রুসেলোসিস, আর এটা হচ্ছে পিপিআর ছাগলের, আর এটা হলো টিটানাস, বেশিরভাগ বাচ্চা কি মারা যায় টিটানাসে, ছাগলের বাচ্চা মারা যায়। এই জন্য কি ভ্যাকসিন দিয়ে রাখলে ভালো। যদি ছাগলকে ভ্যাকসিন না দেওয়া হয়, ভ্যাকসিন প্রসবের পূর্বে ছাগলকে ভ্যাকসিন দিতে হবে, আবার প্রসবের পরে বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে। কত? মাংসে দিতে হবে 1 মিলি করে। প্রসবের পূর্বে মানে প্রেগনেন্ট অবস্থায় কাকে দিতে হবে? ছাগলকে, প্রেগনেন্ট মাকে। আর একটা দিতে হবে বাচ্চা হওয়ার পরে। এ হলো মূল ভ্যাকসিন। এখানে একটা শিডিউল দেওয়া আছে, যেমন ছাগল ভেড়ার ক্ষেত্রে প্রথম 1 থাইমা এই রোগটা বেশি হয় আর কি, মানে ওই যে ছাগলের অ্যালার্জির সমস্যা, চলে যায়, পানি জমে। বুঝতে পারছেন? এইটা হলো প্রথম বয়সের 3 দিন, 3 দিনের দিন দিতে হবে। আর 10 থেকে 14 দিনের দিন দিবেন দ্বিতীয় ডোজ। তারপর 3 মাসের সময় দিবেন পিপিআর, না খুরা রোগ। 3 মাসের সময় দিবেন কি? খুরা রোগ। আর 4 মাসের সময় দিবেন পিপিআর, 4 মাসের সময় দিবেন পিপিআর। 5 মাসের সময় দিবেন গোট পক্স বা শিপ পক্স। ভেড়ার হলে শিপ পক্স, ছাগল হলে গোট পক্স। আর 6 মাসের জন্য দিবেন, 6 মাসের সময় দিবেন এন্টেরোটক্সিমিয়া, কারণ ছাগলের কি পেট ফাঁপা রোগ বেশি হয়। এন্টেরোটক্সিমিয়া ব্যাকটেরিয়াল ডিজিজ, ক্লস্ট্রিডিয়াম ডিজিজ, এটা বেশি হয়, পেট ফাঁপা রোগ, ছাগলের এন্টেরোটক্সিমিয়া বেশি হয়। তাহলে এটারও কিন্তু ভ্যাকসিন আছে। তাহলে এটা একটু লিখে রাখেন, কষ্ট করে, একটু কষ্ট করে লিখে রাখেন। 1 নম্বর কি? প্রথম 3 দিন বয়সে কন্টাজিয়াস একথাইমা, দেখেন কন্টাজিয়াস একথাইমা প্রথম ডোজ দিবেন 3 দিনের দিন। দ্বিতীয় ডোজ দিবেন বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজকে কি বলে? বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজটাকে কি বলে? বুস্টার ডোজ। এটা দিবেন 14 দিনের দিন। 3 দিনের দিন দিবেন কন্টাজিয়াস একথাইমা। দেখতে পারেন না?
3 দিনে দিন কন্টাজিয়াস লেখেন কন্টাজিয়াস ইসিএক থাইমা এটা হলো 3 দিন বয়সে আর দিবেন 14 দিন বয়সে ওকে তারপর কি তারপর দিবেন হচ্ছে খুরারু এফএমডি দিবেন 3 মাসে দিন হ্যাঁ প্রথম ডোজ 3 মাস বয়সে আরেকটা ডোজ কবে দিবেন 9 মাসের সময় তাই না আর 9 মাস বছর দিবেন না তারপর দিবেন কি পিপিআর দিবেন কোন বয়সে 4 মাস বয়সে পিপিআর কয় মাস বয়সে 4 মাস বয়সে আবার 6 মাস পরে গ্যাপে দিবেন তাহলে 4 মাস আর কত মাস 10 মাস তাই না তারপর দিবেন কি গোট পক্স বা শিপ পক্স তাই না গোট পক্স দিবেন কত মাস বয়সে 5 মাস বয়সে গোট পক্স দিবেন 5 মাস বয়সে এটা বছরে একবার তারপর কি তারপর এন্টেরোটক্সিমিয়া এটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হয় বুঝছেন ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস দ্বারা হয় আজকে তো একটা ডিজিজ পড়ালাম না এরপর অন্যান্য ডিজিজ পড়াবো বুঝছেন মেইন গুলো আগে জেনে নেন এটা দিবেন 6 মাস বয়সে এন্টেরোটক্সিমিয়া কি 6 মাস বয়সে বাকি বাকি কটা দেখেন তো এই বই পড়তেন না সিলেবাস সাজেশন কটা ও আর 15 মিনিট আছে 15 মিনিট আমরা একটু পড়ি পরীক্ষার খাতায় কি লিখবে পড়া লাগবে বেশি হয়েছে আজকে কিন্তু জরুরি ক্লাস করাইছি না এটা কিন্তু প্র্যাকটিক্যাল এটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল হয়ে গেছে কিন্তু এই যে আজকে যে পড়া এটা কিন্তু প্র্যাকটিক্যাল পড়া হ্যাঁ এটা কিন্তু প্র্যাকটিক্যাল পড়া পড়াইলাম নতুন শুনতে কোনোদিন শোনার নাই ওই যে ফিল্ডে গেলে শুনতে পারবেন বুঝতে পারবেন যে এটা কত কমন রূপ হ্যাঁ যাবেন হ্যাঁ ভ্যাকসিন দিয়ে আসবেন খামারে সবাই মিলে ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন নিয়ে আসবো সবাই মিলে ভ্যাকসিন দিবেন গরুরে ঠিক আছে দেখি কে কেমন ভ্যাকসিন দিতে পারে চামড়া নিচে মানুষের নিচে যে পুরা রোগ দিবেন না এনথ্রাক্স দিবেন একটা দিলেই হলো পুরা রোগই দিব না হ্যাঁ পুরা রোগ তো বছরে 2 বার দেওয়া যায় তাই না ভ্যাকসিন নিয়ে আসবেন ভ্যাকসিন দিয়ে দিবেন মুরগিরও দিবেন কি আমাদেরও আছে বাইরেও আছে যখন যেখানে অ্যাভেলেবল সেখানে আমাদের রিলেটেডও আছে এদিকে আশেপাশে কাছেই আছে আর এটা হচ্ছে গিয়ে ওটা আমাদের কন্ট্যাক্ট ফার্ম হ্যাঁ ওইগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফার্ম মানে হচ্ছে আপনার হচ্ছে গিয়ে টেকনিক্যাল বোর্ডের সাথে কন্ট্যাক্ট থাকে কন্ট্যাক্ট ফার্ম আর কিছু আমার নিজস্ব আছে হ্যাঁ আমি নিজস্ব আমার পরিচালনায় ওই খামারগুলো চলে দেখুন ভিডিওগুলো দেখেন না এগুলো সব আমার নিজের পরিচালনায় খামার চলে মুরগির খামার সবই তো দেখায় আপনাদের এদিন তো ঢাকা ভার্সিটিতে প্রোগ্রাম করে আসলাম ওই যে কুকুরে ভ্যাকসিন দিলাম হ্যাঁ সেটা মনে হতে কোনো এই জন্য তো আমি যখনই ভ্যাকসিন করি বা ইয়া করি তখনই তো আপনাকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ শুধু দিচ্ছেন দেখছেন না আবার ওখানে নিয়ম কানুন গুলো বলে দিচ্ছি ওখানে কিন্তু নিয়ম কানুন গুলো বলে দেওয়া আছে 3টা ভিডিও করা হয়েছে ওই 3টা নিয়মে বলা হয়েছে একটা কৃমির ভ্যাকসিন নিয়ম বলা হয়েছে আর একটা রেবিস ভ্যাকসিন নিয়ম বলা হয়েছে এগুলো তো দেখতে হবে আমি যখন যেটা করি না সে এখন তো সবটা ভিডিও করি আগে তো ভিডিও করি নাই এখন তো ভিডিও করি যেখানে যাই ভিডিও করে ফেলি করে আপনাদের পাঠাই দিই কারণ আপনাদের তো সবসময় নিয়ে যেতে পারবো না সব তারপর মুরগিটা দেখালাম এটাও দেখবেন ভবিষ্যতে মুরগি পালতে পারেন আমার ওই খামারি বছরে 7 লাখ ইনকাম করে বছরে 7 লাখ মহিলা মানুষ হয়ে বছরে 7 লাখ তারা মাসে 45,000 টাকা চাকরি করলেও তো 45,000 টাকা দিবে না ইন্টার পাস কেন মাস্টার্স পাস করলেও তো 45,000 টাকা বেতন দিব না ফার্স্টে কেন লাস্টেও দেয় না দিতে বেতন দিতে কি আমার লাগবে না আমরা নতুন পাবো নতুন নিয়ে আসবো কারণ ওরা তো কম পয়সা রাখতে পারবে নতুনরা তো কম পয়সা রাখতে পারবে আর পুরানরা তো বেশি পয়সা দিতে হবে ছাঁটাই করে দেয় ছাঁটাই করে দেয় বুঝতে পারছেন এটা তো কোম্পানির পলিসি ও 2 বছর থাকলে যথেষ্ট
2 বছর 3 বছর হাতে দিলে আবার নতুন নিবে আরেকজন, নতুন নিবে। কম পয়সায় পাবে, 25,000 টাকায় বেতন দিয়া নিতে পারবে। কেন আপনাকে বেশি দামে রাখবে? এই জন্য কি করতে হবে, আপনার নিজে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে, নিজে উদ্যোক্তা হইতে হবে। মাসে যদি 40,000 30-40,000 টাকা কামাই করতে পারেন, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে বা যাইতে হবে? আমি যে কুকুরে মানুষকে কামড় দেয়, হ্যাঁ, ওই ভ্যাকসিনটা কি সরকারি ভাবেই পাওয়া যায়? সরকারি আছে, বেসরকারি আছে, কিন্তু সরকারি দেয় না খুব একটা। দেয়, ওই তো যাবেন লাইন ধরে সিরিয়াল ধরে নিয়ে আসবেন, সিরিয়াল দিয়ে দিবে, সিরিয়াল ধরে নিয়ে যাবেন। হ্যাঁ, বেসরকারি কিনে নেবেন, অনেক টাকা খরচ, 2-2.5 হাজার টাকা খরচ। হ্যাঁ, কোর্স আছে, কোর্স পুরা কোর্স। যদি কামড় দেওয়ার পরে একরকম কোর্স, আর কামড় দেওয়ার আগে আরেক রকম কোর্স। হ্যাঁ, কামড় দেওয়ার আগে দিলে ভালো। আর শুধু শুধু আপনার শরীরে জীবাণু ঢুকাবেন কেন? না না, কামড় দেওয়ার আগে কেন দিবেন? আপনার শরীরে কেন জীবাণু ঢুকাবেন? শরীরে জীবাণু ঢুকানো দরকার আছে? কামড় দিলে পরে দিবেন 72 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে দিয়ে ফেলবেন, শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, ভ্যাকসিন মানুষেরটা রাখবেন, ইয়ারটাও রাখবেন, তাহলে কি দুইটাই ট্রিটমেন্ট করতে পারবেন। ওই খামারি হ্যাঁ বিক্রি করতে পারবেন, খামারি কার কাছে গিয়ে করবে? ঠিক আছে না? খামারে আচর দিল, কামড় দিল, যেটাই হোক, তার গরুরে কামড় দিয়েছে আর সে তার গরুরে হ্যান্ডেল করছে, তাহলে তার ভ্যাকসিন দেওয়া লাগবে না? হ্যাঁ, গরুর থেকে তো তার শরীরে আসতে পারে, তাহলে খামারিকেও ভ্যাকসিন দিতে হবে, মানুষেরটা রাখতে হবে। রেবিসে কোনো খাতির নাই, মানুষেরটা রাখতে হবে, এনিমেলেরটাও রাখতে হবে, কুত্তারটাও রাখতে হবে, সবারটা কিন্তু আলাদা আলাদা। বুঝতে পারছেন? গরুটা কিন্তু আর কুকুরেরটা এক না, কিন্তু আলাদা আলাদা। কুকুর বিড়ালের এক। ওই দিন আমরা কতটুকু পড়াইছিলাম? ডিম্বাণু লসিকা, অ্যানাটমিক্যাল তল বা কয়েকটি অ্যানাটমিক্যাল প্ল্যান শরীরের সামনের, পূর্ব এবং পিছনের পোস্টার আলাদা করে। করোনাল, অনুদৈর্ঘ্য, অক্ষীয়, ইয়েস স্যার, এগুলো তো জীবন আপনারা পারবেন না উচ্চারণ করতে। সেজিটাল প্ল্যান, ট্রান্সভার্স, করোনা, পরীক্ষা দিবেন না? বোর্ড পরীক্ষা? হ্যাঁ, এই যে এটা বোর্ড পরীক্ষা, এই যে দেখেন সেজিটাল প্ল্যান, এরা তো প্রশ্নমালা, এরই বলে এরই বলে একটু বলবেন না, এরা বলবেন বাসা বসে বসে পড়বেন অবসর সময়, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এটা নিয়ে। এইটার অনুকরণে প্রশ্ন আসবে পরীক্ষা। কেন আপনার বিলে একই সাথে তো দিবে? হ্যাঁ, নেন নেন না, কেন নেন, নিবেন একই সাথে তো। টাকা দেন না? 1300 টাকা, ও আর 300 টাকা দিয়ে পরে নিয়ে নিবেন, শেষ। শরীরের সামনের, পূর্ব, পিছনে আলাদা করে। এই যে দেখেন করোনার সমতল, সেজিটাল প্ল্যান, তারপরে হচ্ছে ট্রান্সভার্স, করোনাল প্ল্যান, এটা হলো দ্বিখণ্ডিত প্ল্যান। শরীরের সামনের, পূর্ব, পিছনের পোস্টারে আলাদা করে। আর অনুদৈর্ঘ্য হচ্ছে প্ল্যান শরীরের বাম এবং ডান দিক আলাদা করা। এই যে লম্বালম্বি, তাই না? এটা হলো লম্বালম্বি। দেখেন, না দেখলে বুঝবেন না। হ্যাঁ, এটা যদি এনিম্যাল হয়, মনে করেন এটা এনিম্যাল, তাই না? এটা লম্বালম্বি না, এটা কি হবে? এটা লম্বালম্বি যেটা, মানে ডান দিক বাম দিক, মানে যেভাবে, হ্যাঁ, এটা তো বোঝানো, বোর্ডে তো বোঝানো সম্ভব না, এইভাবে আর কি, ডান সাইড আর বাম সাইড, ডান সাইড আর বাম সাইড। এটা হলো কি হবে? সেজিটাল। এটা কি হবে? সেজিটাল প্ল্যান, সেজিটাল প্ল্যান মানে সেকশন। এটা কি? সেজিটাল সেকশন, ডান সাইড বাম সাইড, এটা হলো সেজিটাল প্ল্যান। সেজিটাল প্ল্যান মানে এইভাবে, এইভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে, ডান সাইড বাম সাইড, এটা হলো গিয়ে সেজিটাল দ্বিখণ্ড। উপরে আর নিচে, মানে উপরে আলাদা, উপরে অর্ধেক নিচের অর্ধেক, এইভাবে। এই যে এটাকে কি বলে? ট্রান্সভার্স। এটাকে কি বলে? ট্রান্সভার্স। এটা মুশকিল, ডান সাইড বাম সাইড যাইতে এইভাবে দেখাইতে হবে, তাই না? আর এইভাবে এটা হলো সেজিটাল না, বা লঙ্গি চিটে না, এটা হলো গিয়া সেজিটাল বা লঙ্গি,
লঙ্গি মানে লম্বা লম্বি, লঙ্গিচুডানাল, লঙ্গিচুডিনাল, লেখা লাগবে না, মুখে বলে দিচ্ছি, তাই না? লঙ্গিচুডিনাল, ঠিক আছে? আর এইভাবে এইভাবে করলে ট্রান্সভার্স, ট্রান্সভার্স মানে প্রস্থ, প্রস্থভাবে, হ্যাঁ, এটা হলো ট্রান্সভার্স, ট্রান্সভার্স। আর হচ্ছে করোনারি প্ল্যান হচ্ছে লাগে এই যে এইভাবে, এই যে মনে করেন আমার এই হাতের অর্ধেক কেটে গেল, এরকম, এই যে এইভাবে, এটা হলো করোনারি। এই যে আমি এদিক দিয়ে কাটা, এই যে এইভাবে দ্বিখণ্ডিত করলাম, বুঝতে পারছেন? এইভাবে দ্বিখণ্ডিত করলাম, এইভাবে পুরাটা আমার আলাদা করে ফেললাম, মানে সামনের পার্ট পিছনের পার্ট। সামনের পার্ট যদি আমি এইভাবে করি, এই যে এখান থেকে ধরেন, এখান থেকে নিয়ে একদম একদম এইভাবে নিচ পর্যন্ত করে ফেললাম, কেটে ফেললাম একদম মাছ বরাবর নিয়ে একদম সমানভাবে, তাহলে সামনের পার্ট পিছনের পার্ট। হ্যাঁ হ্যাঁ, এটা হলো করোনারি। এটা কি বলে? করোনারি প্ল্যান। দেখেন খুব কঠিন, বুঝছেন তো? হ্যাঁ, এটা করোনারি প্ল্যান। তাহলে লেগে যখন একদম ওই যে সামনের পার্ট পিছনের পার্ট, এটা হলো করোনারি। আর যদি হয় চলে গিয়ে এইভাবে, মানে ডান বাম, ডান বাম, তাহলে কি হবে? লঙ্গিচুডিনাল অথবা সেজিটাল। আর যদি হলো গিয়ে এই যে ট্রান্সভার্সলি হয়, তাহলে উপরের অংশ নিচের অংশ দ্বিখণ্ডিত করা, এটাই বলে ট্রান্সভার্স প্ল্যান। তাহলে এটুকু ক্লিয়ার? প্রাণীর শরীরের গহ্বর গুলো কি কি গহ্বর আছে? দেহের গহ্বর, মেরুদণ্ডের প্রাণীদের দুটি গহ্বর, একটা হলো পৃষ্ঠীয় গহ্বর, কপাল, মেরুদণ্ড, ভেন্ট্রাল, থোরাসিক, অ্যাবডোমিনো, পেলভিক গহ্বর, মানে যতগুলা আর কি আপনার ঘর আছে, আপনার ভিতরে যতগুলা ঘর আছে, কুঠুরি, না কতগুলা কুঠুরি, এতগুলা দরজা, 8 কুঠুরি 9 দরজা, বলে না? আছে না একটা গল্প, সমরেশ মজুমদারের 8 কুঠুরি 9 দরজা, এটা উপন্যাস আছে। পৃষ্ঠীয় গহ্বর মানে পিছনে, পৃষ্ঠ মানে পিছনে যে গহ্বরগুলো, কপাল, এই যে কপাল, তারপর মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে তো গহ্বর আছে। তারপর ভেন্ট্রাল, ভেন্ট্রাল মানে ওই যে উপরে পার্ট, ভেন্ট্রাল, এটা হলো ভেন্ট্রাল গহ্বর, ঠিক আছে? তারপর থোরাসিক, এই যে থোরাসিক গহ্বর। ভেন্ট্রাল ডরসাল, এটা বুঝতে হইব আসলে, এটা না বুঝলে তো কিছুই বুঝবেন না। এটাকে বলে ভেন্ট্রাল, এটাকে কি বলে? ডরসাল। না, উপরেরটা হলো ডরসাল আর নিচেরটা হলো ভেন্ট্রাল। এই যে হ্যাঁ, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত, অঙ্গ, এগুলো কি নিচের পার্ট, যেমন লিভার বলেন, লিভারের নিচের পার্টটা কি? ভেন্ট্রাল, উপরের পার্টটা ডরসাল। যেমন এগুলো হাতে, আমার এই হাত বা গরুর হাত, উপরের পার্টটা কি? ডরসাল, আর নিচের পার্টটা ভেন্ট্রাল। এগুলো তো শিখতে হবে, নাহলে তো সমস্যা। ক্রেনিয়াল কোনটা? ক্রেনিয়াল মানে কি? মাথা, মাথার দিকে। ক্রেনিয়াল কি? ক্রেনিয়াল হচ্ছে, ক্রেনিয়াল হচ্ছে মাথার দিকে। ক্রেনিয়াল কি? মাথার দিকে। আপনার যে সকল অঙ্গ মাথার দিকে, এটার নাম হলো ক্রেনিয়াল। যে নিচের দিকে কডাল, নিচের দিকে কি? কডাল। আমার ছেলে ফোন দিতে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যালো, ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি, আসবো একটু পরে, রওনা দেবো। আচ্ছা, আমি আসতেছি তো, আর নিয়ে আসো নাহলে বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, আসতে পারবো মনে হয়। ঠিক আছে, আমি একটু পরে রওনা দেবো। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ক্রেনিয়াল কডাল, তাই না? এমন একটা অঙ্গের সামনের দিক পিছনের দিক, মনে করেন এটা একটা লিভার, তাই না? এই লিভারের সামনের দিক, সামনের দিক, এটা অ্যান্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র, আর পিছনে দিয়ে পস্টেরিয়র, পিছনে পস্টেরিয়র, অ্যান্টেরিয়র পস্টেরিয়র, ডরসাল ভেন্ট্রাল, ডরসাল ভেন্ট্রাল। হ্যাঁ, তাহলে যে আপনার হচ্ছে ভিতরের দিকে হলে, এই যে আমার জন্য যে রান, এই রানের ভিতরের দিকে, এই পাশে ভিতরের দিকে, তাহলে এটা কি বলে? মিডিয়াল, মিডিয়াল। আর বাইরের দিকে হলে ল্যাটারাল, বাইরের দিকে ল্যাটারাল,
বাইরের দিকে কি ল্যাটারাল, আর আমার যে মিডিয়ান প্ল্যানের দিকে হলে মিডিয়ান, মিডিয়ান প্ল্যানের দিকে দিকে হতে হয় ডিরেকশন যদি দেখায় তাহলে এটা মিডিয়ান, আর যদি বাইরের দিকে ডিরেকশন দেয় তাহলে হলো ল্যাটারাল। এই কমন জিনিসগুলো যদি না জানে তাহলে তো সমস্যা হবে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এই যে জানাই দিলাম সবগুলা, সবগুলো মনে খেয়াল করতে হবে। হ্যাঁ, ডরসাল ক্যাভিটি, ভেন্ট্রাল ক্যাভিটি, তার মানে কি ডরসাল মানে কি উপরের দিকে, তাই না, যেটা হলো কি মাথার দিকে, তাহলে ক্রেনিয়াল আর স্পাইনাল ক্যাভিটি, মাথার ভিতরে কি ক্রেনিয়াল আর এর ক্যাভিটি আছে, তাই না, বডি ক্যাভিটি, দুটা ক্যাভিটি, একটা হচ্ছে লাগে মেজর আর এটা হলো মাইনর। মেজরটা হচ্ছে ডরসাল ক্যাভিটি, যেটা হলো মাথার ভিতরে ক্রেনিয়াল স্পাইনাল কর্ড ব্রেন থাকে, আর ভেন্ট্রাল ক্যাভিটি যেটা ভিতরে থোরাসিক ক্যাভিটি, হার্ট, লিভার, কিডনি, পেট, ইন্টেস্টাইন এগুলো থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটি আর এটা কি থোরাসিক ক্যাভিটি। তারপর হচ্ছে সালে তো হবে না, এটা একটু করে শেষ করি, এই পাতা এক পাতা না বলে পরীক্ষা কি লিখবেন, পরিপাক গ্রন্থি, এইটুকু এইটুকু আরেকটু আছে, পরিপাক গ্রন্থিগুলোর নাম, ডাইজেস্ট সিস্টেমে যে গ্ল্যান্ড গুলো আছে কি কি, এই যে স্যালাইভেশন, যে খাদ্য হজম করার জন্য, খাদ্য গিলার জন্য কি দরকার, স্যালাইভা, স্যালাইভা দরকার না, এখানে গ্ল্যান্ড আছে, এর নাম হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড। তারপর কি আছে লিভার, লিভার থেকে বিভিন্ন ধরনের এনজাইম আসে ডাইজেস্ট সিস্টেমে। তারপর প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে বিভিন্ন ধরনের এনজাইম আছে, প্রোটিন এনজাইম, ট্রিপসিন, তারপর অ্যামাইলেজ, লাইপেজ, ফ্যাট ডাইজেশন করার জন্য। তারপর গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিকের ভিতরে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, গ্যাস্ট্রিক থেকে গিয়ে গ্যাস্ট্রিক জুস নিশ্চিত হয়, এইচসিএল, তারপর অন্যান্য জুস নিশ্চিত হয়। তারপর অন্ত্রের ভিতরে যে ইন্টেস্টাইনের ভিতরে কিছু গ্ল্যান্ড আছে যার নাম কি ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ওকে, এই নামগুলো মুখস্থ রাখবেন, কি সেলিভারি গ্ল্যান্ড, লিভার যেটা লালা গ্রন্থি, প্যানক্রিয়াস যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। কি পরীক্ষা দিবেন, পাস করতে পারবে না তোমার, আমাদের এই যে এখানে পরীক্ষা নিয়ে পাস করে দিতে হবে আর কি। বোর্ডের পরীক্ষা দিলে তো বোর্ডের প্রশ্ন পরীক্ষা দিয়ে পাস করতে হবে, আর আমরা তো পাস করাই দিব, মানে একটা হলো একাডেমিক পরীক্ষা, যদি না পারেন বোর্ডে পাস করতে না পারেন তাহলে তো একাডেমিক পরীক্ষা পাস করতে হবে না। আরে নাই আমরা পাস করে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, কিন্তু আপনার তো জানি না বলতে শিক্ষা তো কাজ করতে হবে, সার্টিফিকেট পরীক্ষাতে পাস করবেন, পাস করলে সার্টিফিকেট পাবেন, এত সোজা, এত সহজ না তো, পরীক্ষা দিতে হবে, একবার না পারেন দ্বিতীয়বার, তৃতীয়বার আর পারবেন না, দুইবার চান্স, হ্যাঁ দুইবার চান্স, দুইবার সুযোগ আছে, প্রথমবারই পাস করতে হবে। হ্যাঁ, এই যে এখানে বইয়ের মধ্যে নমুনা দেওয়াই আছে, এই নমুনা না না, যেভাবে প্রশ্ন আসছে এভাবে দিতে হবে, বানানোর কিছু নাই, বুঝছেন, না সায়েন্স কি বানানো দিছো, স্ট্যান্ডার্ড তুলেন না ভাইয়া, ওটা অফ করছেন, হ্যাঁ চাপ দেন, ইয়া দেন, ক্লিক করেন নাহলে